গতিবিদ্যা, ঠিক আছে। এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা দেখবো, মার্কারটা ভালো না। আচ্ছা দেখো, গতিবিদ্যা চ্যাপ্টারটা আমরা দেখবো, ওকে। তো গতি আমরা নর্মালি কয় ধরনের থাকে আমরা জানি হচ্ছে অনুভূমিক গতি থাকে, অর্থাৎ কোনো একটা রাস্তা দিয়ে হচ্ছে কোনো একটা গাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই গাড়িটা সমবেগে যেতে পারে, ত্বরণে যেতে পারে, মন্দনে যেতে পারে, ঠিক আছে কিনা। একটা রাস্তা দিয়ে একটা গাড়ি চলে যাচ্ছে বা কোনো একটা জাহাজ চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অনুভূমিক গতি, এটাকে আমরা কি বলি, আনুভূমিক গতি, ওকে। আচ্ছা, তারপরে ধরো কোনো একটা বল তুমি উপরের দিকে নিক্ষেপ করলা, ঠিক আছে, বা উপর থেকে কোনো একটা বলকে হচ্ছে ছেড়ে দিলাম, তো এই গতিগুলোকে আমরা কি বলি, এগুলো হচ্ছে আমাদের উলম্ব গতি, তাই তো। এগুলো হচ্ছে উলম্ব গতি, সিফাতে কাউন্ট করছি, ওকে। এটা হচ্ছে আমাদের উলম্ব গতি, আর এটা হচ্ছে আনুভূমিক গতি। তারপর কিছু গতি আছে যেগুলো হচ্ছে এই দুটোর সামেশন। যেমন ফর এক্সাম্পল হচ্ছে একজন ক্রিকেটার হচ্ছে ছক্কা মারলো, তাহলে তার ছক্কার যে গতিপথটা, সেই গতিপথটা কিরকম হবে, এরকম হবে, যেখানে হচ্ছে অনুভূমিক গতিটাও থাকে প্লাস কি থাকে, তার উলম্ব গতিটাও থাকে, ঠিক আছে। অর্থাৎ এই গতিটাকে বলা হয় হচ্ছে প্রাসের গতি। এটাকে কি বলা হয়, প্রাসের গতি, যেটার কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট। এই প্রাসও আবার কয়েক ধরনের আছে, ঠিক আছে। এটাও কয়েক ধরনের, এই উলম্ব গতির মধ্যেও হচ্ছে কয়েক ধরনের গতি আছে, প্রাসের মধ্যেও হচ্ছে কয়েক ধরনের গতি আছে। তো আমরা হচ্ছে এগুলো ইন্ডিভিজুয়ালি দেখবো, কি বলছি বোঝা গেছে। আমরা এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখবো। এর আগে হচ্ছে আমরা বুঝি যে আমাদের আসলে প্র্যাকটিক্যাল লাইফে এগুলো কোথায় কিভাবে কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো ফর এক্সাম্পল হচ্ছে একজন ক্রিকেটার হচ্ছে ছক্কা মারলো, তো সে কত কোণে ছক্কা মারলো আমি কিন্তু এখন হচ্ছে বিস্তারিত পড়াচ্ছি না, আমি হচ্ছে জাস্ট আগে হচ্ছে ধারণা দিচ্ছি যে আমরা কি শিখতে যাচ্ছি। তো দেখো একজন ক্রিকেটার হচ্ছে ইউ ব্যাগে হচ্ছে একটা বলকে নিক্ষেপ করলো, এবং সে কত কোণে নিক্ষেপ করলো, আলফা কোণে নিক্ষেপ করলো। তাহলে প্রত্যেকটা মোমেন্টে ওই বলটা ব্যাগের ডিরেকশন প্লাস হচ্ছে ব্যাগের মান কত, সেটা আমরা বলতে পারবো যদি আমরা তার ইউ জানি, তার আদি বেগটা জানি, এবং তার আদি বেগটা কত কোণে নিক্ষেপ করা হয়েছিল অনুভূমিকের সাথে সেটা জানি। আমি আরেকটু হচ্ছে ভালোভাবে এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ ধরো তুমি একটা বোমা নিক্ষেপ করলা, ঠিক আছে, তুমি একটা মিলিটারি হচ্ছে আর্মি, তো তুমি কি করলে একটা দেশের হচ্ছে তুমি আর্মি, তুমি কি করলে একটা বোমা নিক্ষেপ করলো অন্য আরেকটা দেশে, যে দেশটা অনেক দূরে, তো এখান থেকে বোমাটা ওই দেশে যাইতে ধরো 3 ঘন্টা বা হচ্ছে আধ ঘন্টা সময় লাগবে। কত সময় লাগবে, 30 মিনিট সময় লাগবে। তাহলে তুমি যদি জানো যে ওই বোমাটা কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছিল এবং কত কোণে নিক্ষেপ করা হয়েছে, তাহলে প্রত্যেকটা মোমেন্টে এই যে 30 মিনিট পরে গিয়ে যে বোমাটা হিট করবে, ওই 30 মিনিটের আগে অর্থাৎ 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 20 মিনিট পরে ওই বোমাটার ভেলোসিটি কত এবং ভেলোসিটি কোন দিকে, ভেলোসিটি ডিরেকশন কোন দিকে, সেটা তুমি আগে থেকেই বলতে পারবে। কি জানলে, শুধুমাত্র ওই বোমাটা কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছিল এবং কত কোণে নিক্ষেপ করা হয়েছিল, এই দুইটা জিনিস জানলে এই 30 মিনিটের মধ্যে অর্থাৎ বোমাটা হিট করার আগে প্রত্যেকটা মোমেন্টে ওই বোমাটার ভেলোসিটি কত হবে প্লাস ডিরেকশন কোন দিকে থাকবে আমরা আগে থেকে জানতে পারবো। তো এটা জানলে আমাদের কাজ কি, এটা জানলে হচ্ছে আমরা বোমাটাকে আকাশে হচ্ছে ধ্বংস করতে পারবো। কিভাবে, আমরা হচ্ছে ওই দিক থেকে আরেকটা ছোট বোমা নিক্ষেপ করবো, যাতে হচ্ছে মানে ক্যালকুলেশন করে আমরা হচ্ছে আরেকটা বোমা কি করবো, নিক্ষেপ করবো, যেটাকে আমরা কি বলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বর্তমান যুদ্ধগুলোতে দেখে থাকি। তোমরা কি করবে, আরেকটা বোমা নিক্ষেপ করবে, ছোট বোমা, যেটা হচ্ছে ওই বোমাটাকে কি করবে, আকাশে ধ্বংস করে দিতে পারবে। তো এটা তখনই আমরা করতে পারবো যদি ওই মোমেন্টে বোমাটার ভেলোসিটি কত প্লাস ডিরেকশন কোন দিকে সেটা জানতে পারি, তাহলে তো আমি পাল্টা বোমাটা নিক্ষেপ করতে পারবো এটা ধ্বংস করার জন্য, বুঝছি কিনা। তো এগুলো হচ্ছে আমরা প্রাসের মধ্যে দেখবো যে কিভাবে হচ্ছে প্রাসের কনসেপ্টটা ইউজ করে আমরা প্রত্যেকটা মোমেন্টে ব্যাগের মান এবং ডিরেকশন এটা জানতে পারি, প্লাস ওই সময়ে বোমাটা কোন জায়গায় আছে ওইটাও যদি আমরা জানতে চাই সেটাও আমরা বের করতে পারবো। জাস্ট কি জানলে, দুইটা জিনিস জানলে, একটা হচ্ছে আদিবেগ কত ব্যাগে হচ্ছে বোমাটা নিক্ষেপ করা হয়েছে এবং কত কোণে নিক্ষেপ করা হয়েছে, এই দুইটা জিনিস জানলে এই 30 মিনিটের মধ্যে কোন সময়ে বোমাটা কোন জায়গায় থাকবে সেটা হচ্ছে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এই প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আনুভূমিক গতি, এটার উপরে হচ্ছে আমরা নলেজটা নিব যে আনুভূমিক গতিতে কি হয়। তো দেখো তোমরা 9-10 এ কিছু সূত্র দেখে আসছো যে কোনো একটা বস্তু যদি সমত্বরণে চলে, কোনো একটা বস্তু কিভাবে চলবে, সমত্বরণে যদি কোনো একটা বস্তু চলে, তো ত্বরণ নিয়ে আমার মনে হয় না এক্সপ্লেন করার কিছু আছে যেহেতু তোমরা 9-10 এগুলো পড়ে আসছো, ত্বরণ মন্দন এগুলো কাকে বলে। তো যদি সমত্বরণে চলে কোনো একটা বস্তু, তখন হচ্ছে আমরা এই সূত্রগুলো ইউজ করি। v = কত, u + at, তারপরে s = কত হবে, v
ইউডি প্লাস হচ্ছে হাফ এটি স্কয়ার, তারপরে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এই সূত্রগুলো আমরা ইউজ করে থাকি যদি বস্তুটা সমতরণে চলে বা সমমন্দনে চলে, সমতরণে বা সমমন্দনে যদি চলে, ঠিক আছে। তাহলে ত্বরণ যদি হয়, ত্বরণে চলে এই সূত্রগুলো, আর যদি মন্দন হয় তখন আমরা কি করব, মন্দন হলে এই যে a এর মানটা কি হবে, মাইনাস হবে, অর্থাৎ b ইজ ইকুয়াল টু কত হবে u মাইনাস at, তারপরে s ইজ ইকুয়াল টু আমরা কি লিখব ut মাইনাস হাফ at স্কয়ার, তারপরে b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখব মাইনাস 2as, ঠিক আছে। এগুলো কখন ইউজ করব, যখন মন্দন হবে। আমাদেরকে যদি বলে মন্দন হচ্ছে তাহলে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব, জাস্ট এখানে মাইনাস হবে, ঠিক আছে, জাস্ট এখানে কি হবে মাইনাস হবে। আর আমাদের যদি ত্বরণ বলে তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব, এখানে প্লাস হবে। ক্লিয়ার, বুঝছি কিনা? তো দেখো আমরা এখান থেকে কিছু ম্যাথ করি, এখান থেকে কিছু ম্যাথ করি, এই সূত্রগুলো দিয়ে হচ্ছে কিছু ম্যাথ করি। তো দেখো, তো ম্যাথগুলো হচ্ছে আমি নিচ থেকে দিচ্ছি। দেখো আমাদের সাপোজ ধরো এখানে একটা হরিণ খুব সুন্দর মতো দাঁড়ায় আছে, এটা হচ্ছে হরিণ, এটা কি, এটা হরিণ, ঠিক আছে। আর এখানে সাপোজ ধরো একটা বাঘ, এটা হচ্ছে বাঘ, সো বড়, এখানে হচ্ছে বাঘটা দাঁড়ায় আছে। আমাদের এই বাঘটা হচ্ছে হরিণটাকে দেখছে, তখন এদের মধ্যকার ডিসটেন্স ছিল হচ্ছে ফর এক্সাম্পল 20 মিটার, ঠিক আছে। বাঘটা 20 মিটার দূরে থেকে হরিণকে দেখছে, তো এখন কি করবে, এই বাঘটা হচ্ছে হরিণটাকে ধরার জন্য কি করছে, দৌড় শুরু করছে, ঠিক আছে, দৌড় শুরু করছে। কত বেগে, ত্বরণে দৌড় শুরু করছে। ও হচ্ছে 1ms = ত্বরণে দৌড় শুরু করছে, ওর ত্বরণটা কত লিখছি আমি, a ধারা লিখছি 1ms = আর হরিণটা হচ্ছে বাঁচার জন্য দৌড় শুরু করছে কত বেগে, 13 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছে। ফর এক্সাম্পল 13 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে ও 13 মিটার করে দৌড়াচ্ছে। আর বাঘ কিন্তু সমবেগে, ও কিন্তু সমবেগে দৌড়াচ্ছে। কিভাবে দৌড়াচ্ছে, সমবেগে দৌড়াচ্ছে 13 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 13 মিটার করে দৌড়াচ্ছে বাঁচার জন্য। আর ও হচ্ছে হরিণটাকে ধরার জন্য 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়াচ্ছে। কিভাবে দৌড়াচ্ছে, ত্বরণে দৌড়াচ্ছে, অর্থাৎ সে তার বেগ প্রতি সেকেন্ডে 1 মিটার করে বাড়াচ্ছে। প্রথম সেকেন্ডে তার ব্যাক থাকবে কত 1 মিটার পার সেকেন্ড, পরের সেকেন্ডে তার ব্যাক থাকবে 2 মিটার পার সেকেন্ড, এর পরের সেকেন্ডে তার ব্যাক থাকবে কত 3 4 এভাবে করে বাড়তে থাকবে। তা আমাদেরকে বলছে কতক্ষণ পরে গিয়ে বাঘটা হরিণটাকে ধরতে পারবে, কতক্ষণ পর বাঘটা হরিণকে ধরতে পারবে, হরিণকে হচ্ছে ধরতে পারবে এবং কত দূরে গিয়ে। তো এইটাকে আমরা বের করতে পারবো কিনা, কতক্ষণ পর বাঘটা হরিণটাকে ধরতে পারবে এবং হচ্ছে কত দূরে গিয়ে, কত দূরে গিয়ে হরিণটা ধরা খাবে, কত দূরে গিয়ে বাঘটা হরিণটাকে ধরতে পারবে, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথ হচ্ছে গতিবিদ্যার মধ্যে আছে, যেটা হচ্ছে আনুভূমিক গতি। এগুলো হচ্ছে কিসের গতি, আনুভূমিক গতির ম্যাথ। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো, আমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করবো এবং খুব ইজিলি হচ্ছে সলভ করবো। তো আমরা জানতে চাচ্ছি বাঘটা হরিণটাকে কতক্ষণ পর এবং কত দূরে গিয়ে ধরতে পারবে। তো দেখো আমরা এটা কিভাবে বের করবো। দেখো আমরা ধরে নিচ্ছি, আচ্ছা আমরা এই ম্যাথটা সলভ করার আগে একটু বলি যে আমি বাঘের ক্ষেত্রে কেন ত্বরণের ডাটা ইউজ করছি এবং হরিণের ক্ষেত্রে কেন আমি সমবেগের ডাটা ইউজ করছি। আমি এখানে কেন ত্বরণের ডাটা ইউজ করি নাই আর এখানে কেন আমি সমবেগের ডাটা ইউজ করি নাই, তার কারণ কি, তার কারণ হচ্ছে বাঘের তো কোনো তাড়া নেই, সে একটা হরিণ মিস হয়ে গেলে বনে আরো অনেক হরিণ আছে, সে যে কোনো একটাকে পেয়ে যাবে। ওই জন্য হচ্ছে আস্তে আস্তে দৌড়াচ্ছে, মানে সে তার ভ্যালোসিটি প্রথমে 1 মিটার পার সেকেন্ড, তারপর 2 মিটার পার সেকেন্ড, তারপর 3 মিটার পার সেকেন্ড এভাবে বাড়াচ্ছে, বুঝছি কিনা, যেটা লজিক্যাল। আর হরিণে তো বাঁচতে হবে, ওই জন্য সে তার পিক ভ্যালোসিটি যেটা, মানে তার হাইয়েস্ট ভ্যালোসিটি যেটা, ওইটা নিয়েই দৌড়াচ্ছে, এর চেয়ে বেশি ভ্যালোসিটি বাড়াইতেই পারবে না, বুঝছি কিনা। ওই জন্য তার ক্ষেত্রে কি কোন ডাটা দেওয়া হয়েছে, সমবেগের ডাটা দেওয়া হয়েছে, বুঝছি। ওকে, তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে টি সময় পর, এখানে সময়গুলো যেহেতু আমরা সেকেন্ডে রাখছি, তাহলে আমরা লিখবো যে টি সেকেন্ড পর বাঘটা হরিণটাকে ধরতে পারবে, বাঘটা হরিণকে কি করতে পারবে, ধরতে পারবে। এটা আমরা ধরে নিছি যে টি সেকেন্ড পর বাঘটা হরিণটাকে ধরতে পারবে। তাহলে দেখো টি সেকেন্ডে তো কেউই থেমে থাকবে না, ও দৌড়াবে, ও দৌড়াবে। তা আমি ধরে নিচ্ছি ঠিক এই জায়গায় এসে হরিণটা ধরা খেয়ে যাবে, অর্থাৎ টি সেকেন্ডে হরিণ যাবে এতটুকু দূরত্ব এবং বাঘটা কতটুকু দূরত্ব যাবে, এই যে এতটুকু দূরত্ব যাবে, ঠিক আছে। হরিণটি এতটুকু দৌড়ায় যাবে টি সেকেন্ডে, যেটাকে আমি ধরে নিচ্ছি x1, অর্থাৎ এই x1 টা হচ্ছে হরিণের অতিক্রান্ত দূরত্ব। আর এই যে এখান থেকে বাঘ কোথায় গেছে, এখানে গেছে, কত সময়ের মধ্যে, ওই একই সময়ের মধ্যে। অর্থাৎ বাঘটা যদি হরিণকে ধরতেই চায় তাহলে হরিণ টি সেকেন্ডে যতটুকু দূরত্ব গেছে অতটুকু দূরত্ব তো যেতে হবেই, প্লাস এদের মধ্যে ইনিশিয়ালি যে ডিসটেন্সটা ছিল সেটাও তাকে কি করতে হবে, কভার করতে হবে, বুঝছি। আচ্ছা, তাহলে এই পুরোটা হচ্ছে বাঘের অতিক্রান্ত দূরত্ব, যেটাকে আমরা কি লিখতেছি x2 ধারা লিখতেছি।
তাহলে দেখো আমি x1 এর মানটা বের করে ফেলতে পারি। x1 টা কত হবে? খুবই সহজ সূত্র, যেহেতু হরিণটা সমবেগে দৌড়াচ্ছে, কত সময় ধরে দৌড়াচ্ছে? t সেকেন্ড ধরে দৌড়াচ্ছে। তাহলে সমবেগে t সেকেন্ড ধরে দৌড়ায় কতটুকু সে যেতে পারবে? আমরা জানি vt, x হচ্ছে কত? vt সমবেগের সূত্র। তাহলে ও দৌড়াচ্ছে হচ্ছে 13 মিটার পার সেকেন্ড বেগে, কত সময়? 13t। তাহলে आंसर কত হবে? 13t। অর্থাৎ আমার এই x1 হচ্ছে কত? 13t। এটা বুঝছি কিনা সবাই? এবার আমরা x2 টা বের করব। তাহলে x2 টা কি দেখো? x2 টা হচ্ছে বাঘের অতিক্রান্ত দূরত্ব। বাঘ কিভাবে দৌড়াচ্ছে? বাঘ ছিল হচ্ছে স্থির অবস্থায় ছিল, অর্থাৎ সে স্থির অবস্থায় দাঁড়ায় ছিল, হরিণকে দেখার পর সে ত্বরণে দৌড় শুরু করছে। ঠিক আছে কিনা? তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু ত্বরণে দৌড়াচ্ছে, তাহলে আমরা এখানে সূত্র লিখবো হচ্ছে ut প্লাস কত? হাফ at স্কয়ার। x2 কত হবে? কেউই না বুঝলে আমাকে বলবা, ut প্লাস হাফ at স্কয়ার। তো ut এর মান কত হবে? 0, কারণ আমরা কি বলছি? সে স্থির অবস্থায় ছিল। তারপর এখানে কত হবে? হাফ a, এর মানটা কত বলছি? এর মানটা বলছি হচ্ছে 1 ms ইনভার্স 2। ঠিক আছে, 1 ms ইনভার্স 2। তাহলে এখানে 1 বসালাম, আর এখানে কত? t স্কয়ার। তাহলে আমরা आंसर পাচ্ছি হচ্ছে কত? t স্কয়ার বাই 2। তাহলে আমি x2 কত পেলাম? t স্কয়ার বাই 2। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে দেখো আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে 20 যোগ x1, 20 যোগ হচ্ছে কত? x1 হচ্ছে কত? x2। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এখানে x2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো 20 যোগ x1, x1 এর ভ্যালু হচ্ছে কত? 13t, তারপরে x2, x2 এর ভ্যালু কত হবে? t স্কয়ার বাই 2। তাহলে আমরা এখানে বসা দিচ্ছি t স্কয়ার বাই 2। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করে ফেলি, যে দুই ধারা গুণ করে ফেলি, তাহলে এটা 40 হবে, এটা কত হবে? 26t হবে, আর এইটা কত হবে? মাইনাস t স্কয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর আমি উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করে দিলে, মানে এটাকে সুন্দর করে লিখতে চাইলে, তাহলে কত হবে? t স্কয়ার মাইনাস কত হবে? 26t, তারপরে মাইনাস কত হবে? 40 ইকুয়াল টু 0। ঠিক আছে, t স্কয়ার মাইনাস 26t মাইনাস কত? 40 ইকুয়াল টু 0। আচ্ছা, তোমরা এই সূত্রটা জানো কিনা যে ax স্কয়ার প্লাস bx প্লাস c যদি হয়, তাহলে x ইকুয়াল টু আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত? 2a। এই সূত্রটাকে আমরা সবাই জানি, আমরা সবাইকে ইমদাদ কি দেখো কি হচ্ছে ভাইয়া? দেখো আমরা কি এই সূত্রটা জানি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত হবে? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস। এই সূত্রটা আমরা জানি কিনা? অর্থাৎ যেগুলো মিডল ফ্যাক্টর করে বের করা যায়, বা যেগুলো মিডল ফ্যাক্টর করে বের করা যায় না, সবগুলোই হচ্ছে আমরা এই সূত্র দিয়ে কি করতে পারি? বের করতে পারি। তাহলে আমরা t এর মানটা বের করে ফেলি। তাহলে কত আসে দেখো? মাইনাস b, b টা কত এখানে? মাইনাস 26। তাহলে মাইনাস 26 টা হচ্ছে b। তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, মানে কত হবে? মাইনাস 26 স্কয়ার মাইনাস 4 ইনটু a, a হচ্ছে কত? 1, আর c হচ্ছে কত? মাইনাস 40। তাহলে এখানে বসাবো মাইনাস 40 ডিভাইডেড কত হবে? টুয়াইস a, এটা কত আমার? 1। তাহলে এই মানটা একটু বের করে আমাকে ধুমধাম আনসার বলো তো কেউ একজন, যে t এর মানটা কত আসছে। এখানে আমিও করি, যে এখানে আসছে হচ্ছে আমাদের কত? 26 প্লাস মাইনাস রুট ওভার 26 স্কয়ার মানে কত হয়? আমাকে কেউ একজন বলো। 26 স্কয়ার মানে হচ্ছে 676। তারপরে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, আর এখানে 4 4 16, 160 ডিভাইড বাই কত? 2। তাহলে এটা বের করে ফেলো যে 676 যোগ 160 কত হয়? কত? 836। তাহলে এখানে আমরা বসাচ্ছি হচ্ছে 836। এটাকে রুট করলে কত হয়? দশমিকে বলো আমাকে आंसर দিলে 28.91। তাহলে এবার দেখো আমরা প্লাস নিয়ে একবার কাজ করব, মাইনাস নিয়ে একবার কাজ করব। আমি চিত্রটা একটু মুছে দিচ্ছি এখানে, বোর্ড ছোট হয়। তো এবার দেখো আমরা t এর মান প্লাস নিয়ে একবার কাজ করব, মাইনাস নিয়ে একবার কাজ করব। ঠিক আছে, তাহলে t এর মান যদি আমি প্লাস নিয়ে কাজ করি, তাহলে কত পাচ্ছি? 26 প্লাস এটা কত বলছিল? রুট ওভার 836 কে 28.9, আর ডিভাইড বাই হচ্ছে কত? 2। বের করে ফেলো 27.4। একজন এক একটা বলতেছো। রুট ওভার 836 কত হয়? বলো এখানে কত আসে? 26 মাইনাস 0.9 কত এটা? 27.4 এত সেকেন্ড। এবার এটার आंसरটা বলো, তারপর আমি বলতেছি সিবা বলো এটা কত আসে? 26 মাইনাস 1.25 সেকেন্ড, মাইনাস 1 হচ্ছে 45 সেকেন্ড। তো দেখো টাইমের ভ্যালুটা কি হতে পারে না, কখনো নেগেটিভ হতে পারে না। সো আমরা এই টাইমের মানটা নিতে পারবো না। টাইমের ভ্যালু নেগেটিভ হওয়া মানে হচ্ছে বাঘটা হরিণটাকে দেখার আগে কে ফেলছে, মানে বাঘটা হরিণটাকে দেখার আগে ধরে কে ফেলছে, বুঝছে কিনা?
কি বলছি বোঝা গেছে? তো টাইমের ভ্যালু কখনো কি বলতে পারবো না, নেগেটিভ হতে পারবো। তাহলে আমরা বলতে পারবো যে বাঘটা হরিণটাকে দেখার 27.4 সেকেন্ড পরে ধরতে পারবে। কত দূরে গিয়ে ধরতে পারবে সেই আনসারটা আমরা বাঘের ডাটা থেকেও দিতে পারবো, হরিণের ডাটাটাও দিতে পারবো। যেমন আমি যদি x2 বের করি তাহলে x2 কত, t²/2, t বের হইছে আমার 27.4, ওইটা স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে কত বের হয় 27.4 স্কয়ার/2 কত বের হয় 375.38, অর্থাৎ বাঘটা 375 মিটার দৌড়ায় গিয়ে হরিণটাকে ধরতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর হরিণের ক্ষেত্রে যদি আমি বের করতে চাই x1 কত দেওয়া আছে 13 একটু হচ্ছে কত 27.4, তাহলে এখানে 27.4 বসাও, কত আসে 356.2, এত মিটার দৌড়ায় গিয়ে হরিণটা হচ্ছে ধরা হবে। বুঝছি? গতি, উলম্ব গতি বা ভার্টিক্যাল যে মোশনগুলো সেটা। ঠিক আছে? তো দেখো উলম্ব গতির ক্ষেত্রে তিনটা কেস হতে পারে। উলম্ব গতির ক্ষেত্রে কয়টা কেস হতে পারে? তিনটা। অনুভূমিক গতির ক্ষেত্রে দুইটা কেস দেখছি, একটা ত্বরণ হলে আরেকটা মন্দন হলে। উলম্ব গতির ক্ষেত্রে তিনটা কেস হতে পারে। একটা হচ্ছে আমি যদি হচ্ছে কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, এইটা একটা কেস। ঠিক আছে? আরেকটা কেস হচ্ছে যদি কোনো একটা বিল্ডিং এর ছাদ থেকে আমি কোনো একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিই, কি বলছি বোঝা গেছে? এভাবে ছেড়ে দিই, অথবা এটার মধ্যে আবার আরেকটা কেস আছে, তো আমি দুইটা দিচ্ছি না, যে আমি বস্তুটাকে হচ্ছে একটা ব্যাগে নিক্ষেপ করছি, এখানে হচ্ছে u = 0 আর এখানে হচ্ছে u ≠ 0। এই দুইটা কেস। আমাদের হাতে আরেকটা কেস আছে, যদি আমরা কোনো একটা বিল্ডিং এর ছাদ থেকে কোনো একটা বস্তু আরো উপরে নিক্ষেপ করি এবং সে উপরে যাওয়ার পর যে লেভেল থেকে ওকে নিক্ষেপ করা হয়েছিল ওই লেভেলটা ক্রস করে যদি নিচে পড়ে, তাহলে এটা হবে আমাদের থার্ড কেস। কি বলছি বোঝা গেছে? এটা হবে কেস 3, তারপর এই কেসটা হবে আমাদের কেস 2 এবং এইটা হবে আমাদের হচ্ছে কেস 1। ঠিক আছে? এইটা হবে আমাদের কেস 1। তো আমরা 1 বাই 1 সবগুলো কেসই দেখব এবং কোনটাতে সূত্রগুলো কিভাবে ইউজ করতে হবে এটা দেখব। ঠিক আছে? তো দেখো উলম্ব গতির ক্ষেত্রে আমরা a কে, যেটাকে আমরা ত্বরণ করছি, ওই ত্বরণকে হচ্ছে আমরা কি ধারা পড়বো এবার? g ধারা পড়বো। অর্থাৎ যেখানে আমরা ত্বরণ মন্দন a ধারা পড়ছিলাম, এবার সেটাকে আমরা কি ধারা লিখবো? g ধারা লিখবো। কারণ উলম্ব গতির ক্ষেত্রে কি কাজ করে? গ্র্যাভিটি কাজ করে, অভিকর্ষজ ত্বরণ কাজ করে। তো আমরা g লিখবো। তারপরে আমরা হচ্ছে যেখানে s লিখছিলাম, ওইটা আমরা লিখছিলাম না s = হচ্ছে কত ut + ½ at²। এবার s এর জায়গায় আমরা কি ইউজ করব? s এর জায়গায় আমরা হচ্ছে h ইউজ করব। দ্যাটস ইট। এতটুকুই হচ্ছে ডিফারেন্স হবে। বুঝছি কি না? আচ্ছা, এবার খেয়াল করো, আমি প্রথমে কেস 1 এর ক্ষেত্রে বলি, সূত্রগুলো যদি আমরা তোমাদেরকে দেখাই দিই। কোন একটা বস্তুকে আমি উপরের দিকে নিক্ষেপ করছি, তো এটার আদি বেগের ডিরেকশনটা কোন দিকে? তাহলে আদি বেগের ডিরেকশন উপরের দিকে। তারপর শেষ বেগের ডিরেকশনটা কোন দিকে? শেষ বেগ মানে হচ্ছে প্রত্যেক এই যে কোনো একটা মোমেন্টে তার ব্যাগের ডিরেকশন। ঠিক আছে কিনা? যে কোনো একটা মোমেন্টে তার ব্যাগের ডিরেকশন, সেই ডিরেকশনটাও কোন দিকে? উপরের দিকে। আর জি এর ডিরেকশনটা কোন দিকে? জি অলওয়েজ নিচের দিকেই কাজ করে। আর এইচ এর ডিরেকশনটা কোন দিকে? এইচ এর ডিরেকশনটা হচ্ছে ইনিশিয়াল টু ফাইনাল। ইনিশিয়াল টু ফাইনাল মানে শুরুতে কোথায় ছিল, শেষে কোথায় আছে, ওই ডিসটেন্সটাই হচ্ছে ওই দিকটাই হচ্ছে এইচ এর দিক। বুঝছি কিনা? তাহলে ইনিশিয়ালে ছিল এখানে, শেষে আছে এখানে, এখানে। তাহলে এইচ এর ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে। বুঝছি? আচ্ছা, তো এগুলো কেন বুঝাইছি? তার কারণ হচ্ছে আমরা হচ্ছে এবার যে সূত্রগুলো দেখব, যে v = আমরা কি লিখি? u + at লিখি না? এবার কি লিখব? v = u + gt লিখব। আর এইখানে দেখো, এখানে u এর ডিরেকশন, v এর ডিরেকশন আর h এর ডিরেকশন একই দিকে মানে উপরের দিকে, আর g এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, বিপরীত দিকে। তাহলে u v আর h এর মধ্যে u v আর h কে যদি আমরা প্লাস ধরি, g কে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। অথবা আমি যদি g কে প্লাস ধরি, তাহলে এই তিনটাকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। ইচ্ছা তো তিনটা জিনিসকে মাইনাস ধরাচ্ছে, একটা জিনিসকে মাইনাস ধরার কি ইজি। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব? g কে মাইনাস ধরব। তাহলে আমাদের এই সূত্রটা দাঁড়াবে v = কত? u - gt। তারপরে s = আমরা কত লিখব? s এর জায়গায় আমরা লিখব হচ্ছে h। h = আমরা কত লিখব? ut - ½ gt²। তারপর আমরা লিখব হচ্ছে v² = কত হবে? u² - 2gh। ঠিক আছে? v² = u² - 2gh। তাহলে আমরা কেস 1 এর জন্য হচ্ছে এই ফর্মুলাগুলো ইউজ করব। বুঝছি? আচ্ছা, এবার চলে আসি কেস 2 তে। তো কেস 2 তে দেখো, আমরা বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করতেছি। একটা হচ্ছে u = কত? 0 মানে হচ্ছে জাস্ট ছেড়ে দিচ্ছি বস্তুটাকে। আর একটা হচ্ছে আমি হচ্ছে একটা ভেলোসিটি দিয়ে এটাকে নিক্ষেপ করতেছি। বুঝছি?
জাস্ট ছেড়ে দিচ্ছি, তাহলে আদিবেগ হচ্ছে কত 0। আর যদি একটা ভেলোসিটি দিয়ে নিক্ষেপ করি তাহলে আদিবেগ কত 0 না, এরকম। তো যদি আদিবেগ 0 হয় তাহলে সেটাকে বলা হয় পরন্ত বস্তু। সেটাকে কি বলা হয়? পরন্ত বস্তু। তাহলে পরন্ত বস্তু কোনগুলোকে বলে? পরন্ত বস্তু বলা হয় হচ্ছে যাদেরকে u আদিবেগে অর্থাৎ 0 আদিবেগে ছেড়ে দেওয়া হয়, ওই বস্তুগুলোকে শুধুমাত্র কি বলে? পরন্ত বস্তু বলে। এগুলো কিন্তু পরন্ত বস্তু না। অর্থাৎ আমি যদি একটা ব্যাগে সেটাকে ছেড়ে দিই, নিক্ষেপ করি, তাহলে সেটা কিন্তু পরন্ত বস্তু না। পরন্ত বস্তু শুধু কোনটা? যেটা আদিবেগ কত হবে 0 হবে। ঠিক আছে, বুঝছি কিনা? আচ্ছা, তো এখানে সূত্রগুলো চেহারা কিরকম হবে দেখো। u এর ডিরেকশন, v এর ডিরেকশন, g এর ডিরেকশন, h এর ডিরেকশন কোন দিকে? আমরা দেখতেছি u এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে। তাহলে u এর ডিরেকশন নিচের দিকে। যে কোনো মোমেন্টে ওই বস্তুটার ব্যাক কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। গ্র্যাভিটির ডিরেকশন তো অলওয়েজ নিচের দিকে। আর h এর ডিরেকশনও কোন দিকে? নিচের দিকে, কারণ ইনিশিয়াল টু ফাইনাল ডিসটেন্সও কোন দিকে? নিচের দিকে। না বুঝলে বলবা কিন্তু। তাহলে এখানে দেখতেছি আমরা তিনটার ডিরেকশন একই দিকে। তাহলে এখানে আমার সবগুলাই কি হবে? প্লাস হবে অথবা সবগুলাই মাইনাস হবে, ইচ্ছা। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে u প্লাস dt, v is equal to u প্লাস dt, s is equal to আমরা লিখতে পারবো কত? ut প্লাস হাফ gt স্কয়ার, v স্কয়ার is equal to কত লিখতে পারবো? u স্কয়ার প্লাস 2gh। ঠিক আছে কিনা? u স্কয়ার প্লাস 2gh। তো এগুলো ভালোভাবে মাথায় রাখবা, প্রাসের অঙ্ক করতে গেলে এগুলো কাজে লাগবে। এগুলো অনেক বেশি দরকার, মানে এই নলেজগুলো ক্লিয়ার থাকা অনেক দরকার। v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2gh। তাহলে এই কেস দুইটাতে হচ্ছে আমরা এই সূত্রগুলো ইউজ করব। এবার আমরা চলে আসি কেস 3 তে। কেস 3 তে দেখো, আমি যদি u এর ডিরেকশন দেখতে চাই, v এর ডিরেকশন দেখতে চাই, g এর ডিরেকশন দেখতে চাই, আর h এর ডিরেকশন দেখতে চাই। তো এই কেস 3 টা কোন কেস? আমরা কোন একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করছি, আর সেটা উপরে গেছে, গিয়ে যে লেভেল থেকে এটাকে নিক্ষেপ করা হয়েছিল ওই লেভেলটা ক্রস করে নিচে পড়ছে। তো ওই লেভেলটা ক্রস করে নিচে পড়ার সাথে সাথে এটা কেস 3 তে চলে যাবে। বুঝছি কি? ওই লেভেলটা ক্রস করে নিচে পড়ার সাথে সাথে এটা কোনটাতে চলে যাবে? কেস 3 তে চলে যাবে। আচ্ছা, তাহলে এখানে কার ডিরেকশন কোন দিকে? u এর ডিরেকশন উপরের দিকে, কারণ এটুকু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। ঠিক আছে কিনা? v এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, কারণ এখানে যে কোনো মোমেন্টে এবার আমি একটা ব্যাগ দেখি, সেই ব্যাগের ডিরেকশন কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। g তো অলওয়েজ নিচেই থাকে। h এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, কারণ ইনিশিয়ালি এখানে ছিল, ফাইনালি কোথায় আছে? এখানে আছে। দ্যাটস ওয়াই h এর ডিরেকশন কোন দিকে হবে? নিচে হবে। তাহলে দেখো এখানে u এর ডিরেকশন একদিকে, বাকিগুলোর ডিরেকশন কোন দিকে? অপোজিট ডিরেকশনে। বাকিগুলোর ডিরেকশন অপোজিট ডিরেকশনে। তাহলে আমি এগুলাকে যদি প্লাস ধরি, u কে মাইনাস ধরতে হবে, আর u কে যদি প্লাস ধরি, এগুলাকে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। তো আমি তিনটা জিনিসকে মাইনাস ধরাচ্ছি, একটা জিনিসকে মাইনাস ধরে ইজি। তাহলে আমরা লিখবো v is equal to কত লিখবো? v is equal to লিখবো মাইনাস u প্লাস কত হবে? gt। v is equal to হবে মাইনাস u প্লাস gt। তারপরে h is equal to কত হবে? মাইনাস ut প্লাস হাফ gt স্কয়ার। তারপরে v স্কয়ার is equal to কত হবে? u স্কয়ার। v স্কয়ার is equal to কত হবে? u স্কয়ার প্লাস 2gh। তো এখানে u এর আগে মাইনাস দিই নাই কেন? দিছি আমি মাইনাস, ওই যে স্কয়ারের কারণে সেটা প্লাস হয়ে গেছে। কি বলতে বোঝা গেছে? u কে আমি মাইনাস ঠিকই দিছি, স্কয়ারের জন্য কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। তাহলে এই কেসটাতে আমরা এই সূত্র ইউজ করব যে u টা কি হবে? অবশ্যই নেগেটিভ হবে। তবে এই v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2gh কিন্তু প্লাস দেখতেছি আমরা, কারণ স্কয়ারের জন্য প্লাস হয়ে যাচ্ছে। বুঝছি কিনা? না দেখো ভাইয়া, h এর ডিরেকশনটা খেয়াল করো। h মানে কি বলছি? ইনিশিয়াল টু ফাইনাল। h টা কি? ইনিশিয়াল টু ফাইনাল। তাহলে কেস 3 তে আমরা কখন যাচ্ছি? যখন যে লেভেল থেকে মারা হইছে ওই লেভেলের নিচে পড়তেছে, তখনই সেটা কেস 3 তে যাচ্ছে। এর আগে কিন্তু সেটা কেস 3 তে যাচ্ছে না। বুঝছি কিনা? এর আগে সেটা কোন কেসে থাকবে? এটা কেস 1 এ থাকবে। কি বলছি বোঝা গেছে? আমরা যে লেভেল থেকে এটাকে নিক্ষেপ করছি ওই লেভেলটা ক্রস করে নিচে পড়লে সেটা কোথায় যাচ্ছে? কেস 3 তে চলে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে h এর ডিরেকশন কোন দিকে? নিচের দিকে, কারণ ইনিশিয়ালি এখানে ছিল, শেষে কোথায় আছে? এখানে আছে। কারো কোনো কনফিউশন আছে? বিমানটা হচ্ছে ডাইরেক্ট উপরে উঠতেছে এইভাবে। এটা হচ্ছে একটা যুদ্ধ বিমান। ঠিক আছে, এটা হচ্ছে একটা যুদ্ধ বিমান, এটা হচ্ছে ডাইরেক্ট উপরে উঠতেছে। এটার ভেলোসিটি কোন দিকে? উপরের দিকে। যুদ্ধ বিমান এরকম উঠতে পারে, এটা উপরে উঠতে পারে, তাই তো? তো এইটা u বেগে যাচ্ছে। তো আমি u এর একটা মান দিতেও পারি। তো আমরা পরে যদি লাগে তাহলে দিব। তাহলে এই বিমানটা উপরে উঠতে উঠতে একটা বোমা নিক্ষেপ করছে। এখানে কি করছে? সে একটা বোমা হচ্ছে সে ছেড়ে দিছে। এই বোমাটা হচ্ছে নিচে পড়বে। এবার এই যে এখানে গিয়ে হিট করবে, মাটিতে গিয়ে হিট করবে। ঠিক আছে, ও উপরে উঠতেছে, যুদ্ধ বিমানটা উপরে উঠতেছে। তো দেখো এই বোমাটা গিয়ে হচ্ছে মাটিতে হিট করছে। আমাদেরকে জানতে চাচ্ছে যে এই বোমাটা যখন মাটিকে টাচ করবে তখন যুদ্ধ বিমানটা এই মাটি থেকে কত দূরে থাকবে। কারণ এটা আমার জানতে হবে, নাহলে তো আমিও ফুটে যাবো এখানে বোমার সাথে সাথে, তাই না? তা আমাকে জানতে হবে যে কত ডিস্টেন্স থেকে বোমাটা ছাড়তে হবে। তাহলে দেখো এই বোমাটা, এই যে বিমানটা
বিমানটা যে বোমাটা ছাড়ছে এই বোমাটা মাটিকে টাচ করার মুহূর্তে এই বিমানটা কোথায় থাকবে সেটা কিন্তু আমার আগে থেকে জানতে হবে। তো এটাই আমাকে বের করতে বলতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাকে বের করতে বলতেছে যে বোমাটা মাটিকে টাচ করার মুহূর্তে, বোমা মাটিকে স্পর্শ করার মুহূর্তে, মাটিকে হচ্ছে স্পর্শ করার মুহূর্তে, স্পর্শ করার মুহূর্তে বিমানটা কোথায় থাকবে, বিমানটা কোথায় থাকবে এটা হচ্ছে আমাদের জানতে চাচ্ছে। মানে বিমানটা কত উপরে থাকবে, বিমানটা কত উপরে থাকবে। তাহলে দেখো এই যে বোমাটা পড়তেছে, এই বোমাটা এটা কোন কেসে, এটা কি কেস 1 এ নাকি কেস 2 তে নাকি কেস 3 তে, কে বলতে পারবে? যে বলতে পারবে তার মানে বুঝবে সে অনেক ভালো মতো বুঝছো। এই বোমাটা যে নিচে পড়বে এটা কেস কোন কেসে পড়ছে? রিয়া কি বলছো? 1 এ তো হওয়ার চান্সই নাই ভাইয়া, 1 এর উপরে নিক্ষেপ করলে হয় যায়। হ্যাঁ, কেস 2 তে মনে হচ্ছে, কিন্তু এটা কেস 3 তে। কিভাবে কেস 3 তে দেখো, তার কারণ হচ্ছে বিমানটা উপরে যাচ্ছে না, বিমানটা উপরে যাচ্ছে, বোমা যখন ছাড়তেছি তখন বোমাটার আদিবেগও কোন দিকে থাকবে? উপরের দিকেই থাকবে, কারণ বোমাটা বিমানের সাথে লাগানো। আমার কথাটা বোঝা গেছে? ছাড়ার মুহূর্তেই বোমাটার ব্যাগ কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে, পড়বে নিচে, কিন্তু ব্যাগের ডিরেকশন কোন দিকে থাকবে? আদিবেগের ডিরেকশন কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে, কারণ বোমাটা তখনও বিমানের সাথে লাগানো। তাহলে বিমানের আদিবেগের ডিরেকশন যেদিকে, বোমারও ব্যাগের ডিরেকশন কোন দিকে হবে? আদিবেগের ডিরেকশন ওইদিকে হবে। এই জিনিসটা বুঝতে হবে, কিন্তু বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এটা কেস 3 তে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা h দূরত্ব অতিক্রম করছে। কত দূরত্ব অতিক্রম করছে? h দূরত্ব অতিক্রম করছে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে h আচ্ছা, তো দেখো এটা h1 দূরত্ব অতিক্রম করছে, আমরা লিখি যে এটা হচ্ছে h1 দূরত্ব অতিক্রম করছে, এবং ওই সময় কি ধরো এইখান থেকে h1 দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগছে? আমি ধরে নিচ্ছি t সময় লাগছে, t সেকেন্ড লাগছে। অর্থাৎ বোমাটা এইখান থেকে ছাড়ার পর থেকে মাটিতে পড়তে t সেকেন্ড লাগছে। কত দূরত্ব অতিক্রম করছে? h1 দূরত্ব অতিক্রম করছে। তো তখন কি বিমানটা থেমেছিল? ওই t সেকেন্ড পর্যন্ত কি বিমানটা থেমেছিল? ওইখানে দাঁড়ায় ছিল না, ওইটাও কি উপরে উঠে গেছে? তাহলে বিমানটা কোথায় উঠে গেছে? ততক্ষণে বোমাটা মাটিতে পড়ছে, ততক্ষণে ওই t সেকেন্ডে বিমানটাও কোথায় উঠে গেছে? অনেক উপরে উঠে গেছে, বুঝছি না? তাহলে এটা হচ্ছে আমার বিমানের অতিক্রান্ত দূরত্ব। এটাকে আমি h1 নাম দিচ্ছি যেহেতু উপরে আছে, আর এটাকে নাম দিচ্ছি কত? h2 নাম দিচ্ছি। তাহলে বোমাটা মাটিকে টাচ করার আগ মুহূর্তে, যখন মাটিকে টাচ করবে তখন বিমানটা কোথায় আছে? বিমানটা আছে হচ্ছে এই h দূরত্বে, যেটার মান হচ্ছে কত? h1 যোগ h2, বুঝছি কিনা এটা? অর্থাৎ বোমাটা যখন মাটিকে টাচ করবে তখন বিমানটা কত উপরে থাকবে? h1 যোগ h2, অর্থাৎ এই ক্যাপিটাল H পরিমাণ দূরত্বে থাকবে। এটা কি আমরা বুঝছি? হ্যাঁ, প্রেমা কোনো সমস্যা? ওকে, তাহলে খেয়াল করো এই h2 টা আমরা কিভাবে বের করব? h2 টা আমরা বের করব এই সূত্র দিয়ে, যে h2 আমরা একটু আগেই দেখছি এটা কেস 3 তে চলে গেছে, কারণ u এর ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। তাহলে আমরা লিখব হচ্ছে h2 - ut প্লাস কত হবে? হাফ gt স্কয়ার, -ut প্লাস হাফ gt স্কয়ার। তো u এর মান ফর एग्जांपल আমাকে দিয়ে দিয়েছে কত? 30 মিটার পার সেকেন্ড। আমি একটা নিয়ে নিয়েছি আর কি, কত দিয়ে দিয়েছে? 30 মিটার পার সেকেন্ড। তাহলে -30 ইনটু কত? t প্লাস কত লিখব? হাফ ইনটু 9.8 ইনটু হচ্ছে কত? t স্কয়ার। এটা হচ্ছে আমার h2 মান। তো আমার ধরো t এর মানটাও দিয়ে দিয়েছে, যে 5 সেকেন্ড পর আমাকে বলছে যে t এর মান হচ্ছে কত? 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পর বোমাটা মাটিতে পড়বে। ঠিক আছে কিনা? 5 সেকেন্ড পর বোমাটা মাটিতে পড়বে। তাহলে আমরা এখানে t এর ভ্যালুটা বসাই ফেলি, -30 ইনটু 5 প্লাস কত হবে? হাফ ইনটু 9.8 ইনটু কত? 5 স্কয়ার। আমাকে নির্ভুল ভাবে এই h2 এর মানটা কেউ একজন বের করে দাও। 248 মিটার। তাহলে 248 মিটার। আচ্ছা, তাহলে দেখো বোমাটা এখানে কত দূরত্ব অতিক্রম করবে? 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 248 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখানে কেন মাইনাস দিয়েছে আমরা বুঝছি, কারণ ওই বোমা পড়তেছে নিচে গেছে, ঠিক আছে, কিন্তু আদিবেগের ডিরেকশন কোন দিকে ছিল? উপরের দিকে ছিল। দ্যাটস ওয়াই ইউ এর আগে মাইনাস হবে, ঠিক আছে, ভুল করা যাবে না। তাহলে বোমাটা 5 সেকেন্ডে কত দূরে গিয়ে মাটিতে হিট করবে? 248 মিটার উপরে মাটিতে হিট করবে। তো ততক্ষণ ওই 5 সেকেন্ডে তো আমার বিমানটা এখানে দাঁড়ায় নাই, সে উপরে উঠে গেছে। তো বিমানটার আদিবেগ কত দেওয়া আছে আমাকে? 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে কিনা? মানে বিমানটার ব্যাগ কত? 30 মিটার পার সেকেন্ড। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড সমবেগে, অর্থাৎ বিমানটা সমবেগে উপরে উঠতেছে, 30 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠতেছে। তাহলে h1 এর মান কত হবে? h1 এর মান হবে v ইনটু t, মানে কত? 30 ইনটু কত? 5, মানে কত হবে? 150 মিটার। বুঝছি কিনা? তাহলে যখন বোমাটা মাটিকে টাচ করবে তখন বিমানটা
ভূমি থেকে কত উপরে থাকবে 150 যোগ হচ্ছে কত 248 মিটার, এত মিটার উপরে থাকবে, যেটা কিনা আমার ক্যালকুলেশন করা অবশ্যই দরকার, ঠিক আছে কিনা, না হলে তো হচ্ছে বিমানটা বোমার জন্য ফুটে যাবে। তাহলে কত হবে 150 তো 248 কত হয়, তুমি একটু ক্যালকুলেশন করে বলো। এখানে আমি যদি 2 ধরি 250, তাহলে কত হচ্ছে 300 400 398 না 398 মিটার। তাহলে বিমানটা কত উপরে থাকবে ভূমি থেকে, তখন বোমাটা যখন মাটিকে টাচ করবে তখন বিমানটা 398 মিটার উপরে থাকবে। প্রাসের গতিটা দেখবো। সো আমরা অনুভূমিক গতি দেখছি, আমরা হচ্ছে উল্লম্ব গতি দেখছি, ওইগুলোর একটা একটা করে ম্যাপ দেখছি। এবার আমরা কি দেখবো, প্রাসের গতিটা দেখবো। সো দেখো প্রাসের গতিটা কি বলছি, প্রাসের গতিও 3 ধরনের থাকে। প্রাসের গতিও কয় ধরনের থাকবে, 3 ধরনের। এক ধরনের গতি হচ্ছে এটা, এটা কেস 1 এর নাম দিচ্ছি, এটা হচ্ছে কেস 1। আরেক ধরনের গতি আছে হচ্ছে সাপোজ ধরো একটা বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়েছে, এটা একটা প্রাসের গতি, ঠিক আছে কিনা, এটা একটা প্রাসের গতি। তারপরে এই যে একটু আগে যে উদাহরণটা দেখছি, যে একটা বিমান চলে যাচ্ছে, এখানে হচ্ছে তার টার্গেট, ওই বিমানটার টার্গেট হচ্ছে এখানে, সে এই জায়গা থেকে একটা বোমা নিক্ষেপ করবে। তো দেখো সেই বিমানটার টার্গেট হচ্ছে এখানে বোমা নিক্ষেপ করবে, তাহলে সে কি ওইটার উপরে গিয়ে তারপর নিক্ষেপ করবে, আনসার হচ্ছে না, সে আগে থেকে নিক্ষেপ করতে হবে তাকে, কারণ ওটার ভেলোসিটি আছে। তাহলে তাকে নিক্ষেপ করতে হবে এইভাবে, ঠিক আছে কিনা, তাকে বোমাটা নিক্ষেপ করতে হবে কিভাবে, এইভাবে। এটাও প্রাস, তো দেখো এটাও প্রাস, এটাও প্রাস, এটাও প্রাস, তিনটাই প্রাস। তো তিনটার জন্য সূত্রগুলো ডিফারেন্ট হবে, মানে সূত্র ডিফারেন্ট হবে না, সাইনের ডিফারেন্ট হবে। ব্যাপারটা বোঝা গেছে, সাইন কি হবে, ডিফারেন্ট হবে। তো দেখো, হ্যাঁ হ্যাঁ বলো, এটা কি, এটা এটা হচ্ছে ধরো একটা বিমান যাচ্ছে, মানে গাড়ি না, একটা বিমান আসছে, একটা বিমান, ঠিক আছে, একটা বিমান চলে যাচ্ছে এই বরাবর, এবং হচ্ছে এই জায়গায় হিট করবে, যুদ্ধ বিমান এটা, তো এই জায়গায় হচ্ছে হিট করবে, ঠিক আছে। হিট করার জন্য ওকে বোমাটা এখান থেকে ছাড়তে হবে, যাতে কি ওইখানে গিয়ে হিট করে, ঠিক আছে কিনা। তো ওকে বুঝতে হবে যে কত আগে থেকে বোমাটা আমাকে ছাড়তে হবে, যাতে আমার টার্গেটে গিয়ে হিট করে। ওকে, তো এগুলো হচ্ছে আমরা দেখবো। তো এটাও প্রাস, এটাও প্রাস, এটাও প্রাস। তো প্রত্যেকটার জন্য হচ্ছে প্রাসের সূত্রগুলো সেম হবে, কিন্তু প্লাস মাইনাস কি হবে, প্লাস মাইনাস কি হবে, ডিফারেন্ট হবে, বুঝছে। আচ্ছা, তো আমরা এবার দেখবো এই জিনিসগুলো। তো দেখো আমরা ফার্স্ট অফ অল এটা নিয়ে হচ্ছে কাজ করি, একটা একটা নিয়ে কাজ করি, একটা দেখানোর পর বাকিগুলো তোমাদের ইজিলি দেখা দিতে পারবো। একটা বুঝি আগে, দেখো এই হচ্ছে আমাদের প্রাস, যে একটা বস্তুকে হচ্ছে আমরা এইভাবে নিক্ষেপ করলাম, মানে কোনো একটা বলকে তুমি এইভাবে নিক্ষেপ করলা, বলটা এইভাবে গিয়ে পড়লো, বা কোনো একজন ক্রিকেটার ছক্কা মারলো, সেই ছক্কাটা এইভাবে গিয়ে পড়লো, সেই ছক্কার গতিপথ হচ্ছে এটা, বুঝছে কিনা। আচ্ছা, তো দেখো এই যে আমরা এটাকে নিক্ষেপ করছি কত ব্যাগে, ইউ ব্যাগে নিক্ষেপ করছি, এবং অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করছি, আমি এটাকে আলফা কোণে নিক্ষেপ করছি, এটাকে কত কোণে নিক্ষেপ করছি, আলফা। তাহলে এইটা একটা ব্যাগ না, তো ব্যাগ কি রাশি, ভেক্টর রাশি। তো আমরা জানি যে কোনো ভেক্টর রাশিকে আমরা চাইলে দুটো উপাংশে কি করতে পারবো, ভাগ করতে পারবো। ফর এক্সাম্পল আর একটা ভেক্টর রাশি, তো এটাকে চাইলে আমি অনুভূমিক বরাবর এবং উল্লম্ব বরাবর দুটো উপাংশে কি করে ফেলতে পারবো, দুটো উপাংশে ভাগ করে ফেলতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে অনুভূমিক উপাংশের সাথে এটা থিটা কোণে আছে এইটা, তাহলে আমি অনুভূমিক উপাংশটাকে বলতে পারবো হচ্ছে আর cos থিটা, এবং উল্লম্ব উপাংশটাকে আমরা কি বলতে পারবো, আর sin থিটা। কত বলতে পারবো, আর sin থিটা। কি বুঝতে বোঝা গেছে, যার সাথে থিটা কোণ করবে, যেই উপাংশের সাথে থিটা কোণ করবে সেটাকেই বলা হবে cos উপাংশ, আর যেই উপাংশের সাথে থিটা কোণটা করবে না সেটা হচ্ছে sin উপাংশ, বুঝছি। অর্থাৎ আমি যদি এরকম লিখতাম, থিটা যদি এখানে বসাইতাম, তাহলে এটা হইতো আমার cos, এটা হচ্ছে আমার r cos থিটা, তখন এটাকে কি বলতাম, r cos থিটা বলতাম, এটাকে আর sin থিটা বলতাম, বোঝা গেছে কিনা। কিন্তু অনুভূমিক বরাবর যে উপাংশ সেটাই অনুভূমিক উপাংশ, মানে এটাকে অলওয়েজ অনুভূমিক উপাংশই বলবো, এটাকে অলওয়েজ উল্লম্ব উপাংশ বলবো। আর থিটা কোণটাকে ধরতেছি সেটার উপর ডিপেন্ড করে cos উপাংশ আর sin উপাংশ বলবো। আমি যদি থিটা এটাকে ধরি তাহলে এটা cos উপাংশ আর এটা sin উপাংশ, আর যদি আমি থিটা এটাকে ধরি তাহলে এটা cos উপাংশ, এটা sin উপাংশ। কিন্তু সব সময় এইটা অনুভূমিক উপাংশ, এটা উল্লম্ব উপাংশ। অর্থাৎ অনুভূমিক উপাংশটা আর cos থিটা না হয়ে আর sin থিটাও হতে পারে যদি আমি থিটা এটাকে ধরি। আমার কথাটা বোঝা গেছে কিনা। আচ্ছা, তাহলে এবার দেখো এই যে আমার যে ইউ আদিবেগ এটাকে নিক্ষেপ করছি, তাহলে এই ইউ আদিবেগের এই বরাবর একটা উপাংশ থাকবে যেটা কিনা ইউ cos আলফা, এবং এই বরাবর হচ্ছে একটা উপাংশ থাকবে যেটা কিনা হচ্ছে কত, ইউ sin আলফা, ঠিক আছে। তাহলে এই শুরুতে আমি বলছিলাম
যে আমরা যদি একটা বোমা নিক্ষেপ করি ওই বোমাটার আদিবেগ কত এবং কত কোণে নিক্ষেপ করা হয়েছে সেটা যদি আমরা জানি তাহলে কোন মোমেন্টে মানে ওইটা যদি ওইখানে টার্গেটে হিট করতে 30 মিনিট সময় নেই ফর एग्जांपल তাহলে এই 30 মিনিটের 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যে কোনো মিনিটে অর্থাৎ যে কোনো সময়ে বোমাটার ভেলোসিটি কত হবে কোন দিকে হবে এবং বোমাটা এই আদি জায়গা থেকে কত দূরে থাকবে মানে কোন জায়গায় থাকবে সেটা সবকিছু আমরা সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো শুধুমাত্র কি জানলে ইউ জানলে আর আলফা জানলে ঠিক আছে বুঝছি আচ্ছা সো এটাই হচ্ছে আমরা এবার দেখব তো দেখো ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে এবং অনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে তাহলে ইউ আদিবেগের অনুভূমিক উপাংশটা কত এখানে ইউ cos আলফা এবং উল্লম্ব উপাংশটা কত ইউ sin আলফা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা এবং আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার শেষ বেগ এটা হচ্ছে আমার শেষ বেগ আমি এগুলো মুছে দিচ্ছি দেখো এটা হচ্ছে আমার শেষ বেগ অর্থাৎ আমি এই মোমেন্টে ভেলোসিটিটা জানতে চাচ্ছি এই মোমেন্টে কি জানতে চাচ্ছি ভেলোসিটিটা জানতে চাচ্ছি তাহলে এই মোমেন্টে আমি একটা স্পর্শক টানবো এখানে আমি কি টানবো একটা স্পর্শক টানবো ওই স্পর্শক বরাবরই হচ্ছে তার কি থাকবে ব্যাগের দিক থাকবে কোন একটা আমি ধরো এইখানে ব্যাগ জানতে চাচ্ছি তাহলে এখানে আমি একটা স্পর্শক টানবো এই স্পর্শক বরাবরই হচ্ছে কি থাকবে তার ব্যাগের ডিরেকশন থাকবে বুঝছে কিনা ফাইন তো এবার একটু খেয়াল করো আমি হচ্ছে লিখি এখানে এই যে দেখো আমরা এই যে শেষ ব্যাগ যেটা আঁকলাম এটা অনুভূমিকের সাথে কত কোণে আছে আমি ধরে নিচ্ছি এটা কত কোণে আছে থিটা কোণে আছে মানে এই জায়গার যে ভেলোসিটি শেষ ব্যাগ ওইটা অনুভূমিকের সাথে কত কোণে আছে থিটা কোণ করে আছে তাহলে অনুভূমিক বরাবর উপাংশ কত হবে এই শেষ ব্যাগে খুবই সিম্পল b cos থিটা আর উল্লম্ব বরাবর উপাংশটা কত হবে b sin থিটা উল্লম্ব বরাবর উপাংশটা কত হবে b sin থিটা বুঝছি আচ্ছা তো এবার এখানে দেখো দুইটা গতি আছে একটা হচ্ছে অনুভূমিক গতি আরেকটা কি গতি উল্লম্ব গতি এগুলো হচ্ছে উল্লম্ব গতির উপাংশ আর এগুলো হচ্ছে অনুভূমিক গতির উপাংশ তাহলে আমরা এর আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে অনুভূমিক গতি আলাদাভাবে দেখছি উল্লম্ব গতি আলাদাভাবে দেখছি ওদের সূত্রগুলো দেখছি এবার এখানে কিন্তু উল্লম্ব গতি এবং অনুভূমিক গতি দুটো একসাথে নিয়ে আমাদের কাজ করতে হবে তো কিভাবে কাজ করব দেখো আমরা উল্লম্বগুলো উল্লম্বের সূত্র দিয়ে করব এবং অনুভূমিকেরগুলো অনুভূমিকের সূত্র দিয়ে করব তো দেখো কিভাবে করব দেখো অলস টাইম Who is this? Important না আচ্ছা তাহলে দেখো যেটা বলতেছিলাম আমরা দেখো আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে উল্লম্ব ডাটাগুলো এখানে আমরা লিখবো হচ্ছে উল্লম্ব যে ডাটাগুলো ওইগুলো এখানে লিখবো আর এখানে আমরা লিখবো হচ্ছে অনুভূমিক যে ডাটাগুলো সেগুলো হচ্ছে এখানে লিখবো অনুভূমিক একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে এটা খুবই ইজি কঠিন না এই চ্যাপ্টারটা খুবই ইজি জাস্ট একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে তো উল্লম্ব ডাটাতে কে কি আছে দেখো u sin আলফা আমার উল্লম্ব ডাটা না তাহলে এখানে লিখবো u sin আলফা তারপরে এই যে b sin থিটা এটা আমার উল্লম্ব ডাটা না তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে এখানে b sin থিটা আর দেখো এই বর্গ হচ্ছে আমার কি কাজ করবে গ্র্যাভিটি কাজ করবে গ্র্যাভিটি অভিকর্ষজ ত্বরণ কিন্তু অনুভূমিক বরাবর কাজ করবে না রাইট অনুভূমিক বরাবর কি অভিকর্ষজ ত্বরণ কাজ করে आंसर হচ্ছে না তাহলে গ্র্যাভিটিটা কোন বরাবর কাজ করবে অলওয়েজ নিচের দিকে মানে উল্লম্ব বরাবর কাজ করবে তাহলে গ্র্যাভিটি ডাটাটা আমরা কোথায় লিখতেছি এই উল্লম্ব ডাটার মধ্যে লিখতেছি বুঝছি কারণ ওই বরাবর কোনো অভিকর্ষজ ত্বরণ থাকবে না ক্লিয়ার অনুভূমিক বরাবর কি কোনো ত্বরণ থাকবে आंसर হচ্ছে না কোনো অভিকর্ষজ ত্বরণ অনুভূমিক বরাবর থাকবে না থাকবে কোন বরাবর নিচের দিকে তাহলে উল্লম্ব ডাটার মধ্যে হচ্ছে সেটা লিখবো সাবজেক্ট দিয়ে খেয়াল করি আচ্ছা তাহলে দেখো অনুভূমিক ডাটার মধ্যে কাকে কাকে লিখবো u cos আলফা কে লিখবো u cos আলফা এটা হচ্ছে আমার অনুভূমিক ডাটা তারপরে এই যে v cos থিটা হচ্ছে আমার কি ডাটা অনুভূমিক ডাটা বুঝছি ওকে ফাইন তো এবার এই ডাটাগুলোকে হচ্ছে আমরা বিশ্লেষণ করব অনুভূমিক উল্লম্বের সূত্র দিয়ে উল্লম্বের যে কেস 1 কেস 2 কেস 3 দেখছি ওই সূত্রগুলো দিয়ে এগুলোকে বিশ্লেষণ করব এবং অনুভূমিক ডাটাগুলোকে অনুভূমিকের জন্য যে সূত্রগুলো দেখছি ওই সূত্রগুলো দিয়ে হচ্ছে কি করব বিশ্লেষণ করব তারপর দুটাকে কি করব একসাথে করব এবং এটা খুবই সহজ তা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো আমরা প্রথমে যেটা বিশ্লেষণ করব সেটা হচ্ছে উল্লম্ব ডাটাগুলো বিশ্লেষণ করব সো কিভাবে করব দেখো জাস্ট একটু মনোযোগ ধরে রাখো দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রাসের এই যে ব্যাগটা বিশ্লেষণ করব অর্থাৎ আমি এই প্রাসের যে কোনো সময়ে ব্যাগের মানটা জানতে চাচ্ছি ব্যাগের ডিরেকশনটা জানতে চাচ্ছি ঠিক আছে তো ওই জন্য হচ্ছে আমরা কি করব অনুভূমিক ডাটাগুলো উল্লম্ব ডাটাগুলো বিশ্লেষণ করব
দেন অনুভূমিক ডাটাগুলো বিশ্লেষণ করব, কম্বাইন করব, তাহলে আমি শেষ ব্যাগের মান দিক দুটোই পেয়ে যাব। দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আমার উলম্ব ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে উলম্বের সূত্রগুলো দিয়ে, আর অনুভূমিকের ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে অনুভূমিকের সূত্রগুলো দিয়ে। কম্বাইন করব হচ্ছে আমি প্রাসের জন্য শেষ ব্যাগের মান এবং দিক দুটোই পেয়ে যাব এবং কত দূরে আছে সেটাও জেনে যাব। বুঝছি কিনা? তো একটু মনোযোগ ধরে রাখো। দেখো, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাসের ব্যাগের বিশ্লেষণ। প্রাসের ব্যাগের বিশ্লেষণটা দেখব। তো প্রাসের ব্যাগের মধ্যে দুইটা ডাটা আছে, একটা হচ্ছে অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে উলম্ব ডাটা বিশ্লেষণ। একটু মনোযোগ ধরে রাখো, উলম্ব ডাটা বিশ্লেষণ। তো দেখো, এইটা আমরা সূত্র জানি হচ্ছে v হচ্ছে কত, u প্লাস হচ্ছে gt। দেখো, কোন একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করি তাহলে শেষ ব্যাগ v কত, u প্লাস gt। ঠিক আছে কিনা? শেষ ব্যাগ u কত, v u প্লাস gt। ঠিক আছে? আচ্ছা, তো এটার সাথে আমাদের উলম্ব গতির কোন কেসটা রিলেটেড? আমি যদি কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি ওই কেসটা রিলেটেড না? এটাকে আমি প্রাসটাকে একটু উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে এই প্রাসের সাথে আমার উলম্ব ডাটার কোন কেসটা রিলেটেড? ফার্স্ট কেসটা রিলেটেড, যে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে উপরের দিকে নিক্ষেপ করলে এই জিটা কি হয়, মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস লিখব, ওই কেসটা রিলেটেড। ঠিক আছে কিনা? আচ্ছা, তো এখানে জাস্ট ডিফারেন্সটা হবে u এর জায়গায় আমরা u না লিখে, u এর জায়গায় u না লিখে আমরা লিখব হচ্ছে u sin আলফা। কি লিখব? u এর জায়গায় u না লিখে u এর উলম্ব উপাংশ যেটা সেটা লিখব। তারপরে v এর জায়গায় v না লিখে, v এর জায়গায় এই যে v এর জায়গায় v না লিখে আমরা লিখব v এর উলম্ব উপাংশটা। উলম্ব উপাংশ কত? v sin থিটা। অর্থাৎ v এর জায়গায় আমরা লিখব হচ্ছে কত, এখানে আমরা লিখব হচ্ছে v sin থিটা। বুঝছি কিনা? তাহলে v sin থিটা u sin আলফা মাইনাস কত হবে এখানে, gt হবে। বুঝছি? আমার কথাটা কি বুঝছো তোমরা? যদি এই প্রাসটা যদি এরকম প্রাস না হয়ে এরকম প্রাস হতো, দেখো এটা যদি এরকম প্রাস হতো তাহলে এটা আমাদের কোন কেসের সাথে রিলেটেড? উলম্ব গতির কোন কেসের সাথে রিলেটেড? কেস 3 এর সাথে রিলেটেড, যে একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আরো উপরে নিক্ষেপ করা হয়েছে। তাহলে ওই জায়গায় আমরা এখানে কি লিখতাম, v sin থিটা u sin আলফা। মানে এই কেসের ক্ষেত্রে আমরা লিখি না যে v u plus gt। ঠিক আছে কিনা? এইটা আমরা লিখি যে এটা ইউটা কোন দিকে, উপরের দিকে, বাকি সবগুলো কোন দিকে, নিচে। মানে এটা কেস 3। আমরা যদি কোন একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আরো উপরে নিক্ষেপ করি ওই লেভেলটা ক্রস করে যদি এটা নিচে পড়ে এটা কেস 3 তে চলে যায়, যেখানে আমরা সূত্র কি লিখি, v u plus gt লিখি না? তো এবার যদি প্রাসটা আমাদের এরকম হয়, এরকম না হয়ে প্রাসটা যদি এরকম হয় যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, সেটা আরো উপরে উঠছে, তারপরে যে লেভেল থেকে মারা হয়েছিল ওই লেভেলটা ক্রস করে নিচে পড়ছে, তা আমরা এই ফরম্যাটটা ইউজ করব। v এর জায়গায় ইউজ করব হচ্ছে কত, v sin থিটা, তারপর u এর জায়গায় ইউজ করব u sin আলফা প্লাস g। বুঝা গেছে? ক্লিয়ার? তো দেখো আমরা দেখো এখানে আমরা এই কেসটাতে কত লিখতেছি, v sin থিটা u sin আলফা gt। এটাকে হচ্ছে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এটাকে আমি কয় নং সমীকরণ দিয়ে রাখছি? 1 নং সমীকরণ দিয়ে রাখছি। তারপরে এবার হচ্ছে আমি বিশ্লেষণ করব হচ্ছে আমার অনুভূমিক ডাটা। এবার আমি বিশ্লেষণ করব হচ্ছে আমার অনুভূমিক ডাটা। অনুভূমিক ডাটাটা বিশ্লেষণ করব। তো দেখো, অনুভূমিক বরাবর কিন্তু কোনো অভিকর্ষজ ত্বরণ নাই। কোনো ত্বরণ আছে? ত্বরণটা কাজ করতেছে কোন বরাবর? শুধু উপর নিচে, অর্থাৎ নিচের দিকে কাজ করতেছে। অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে অনুভূমিক বরাবর যেহেতু কোনো ত্বরণ নাই, অনুভূমিক বরাবর ব্যাগটা কি থাকবে? সমবেগ থাকবে। অনুভূমিক বরাবর যেহেতু কোনো জি কাজ করতেছে না, তাহলে অনুভূমিক বরাবর ব্যাগটা অলওয়েজ কি থাকবে? সমবেগ থাকবে। আর সমবেগ যদি থাকে তাহলে u cos আলফা আর v cos থিটা দুটো একই কথা না, কারণ ব্যাগের তো চেঞ্জ হয় নাই। তাহলে আমরা অনুভূমিক ক্ষেত্রে বলতে পারবো যে u cos আলফা হচ্ছে কত, v cos থিটা। অর্থাৎ আমি একটু ঘুরে লিখি যে v cos থিটা অর্থাৎ v cos থিটাকে আমি এখানে লিখি কত হবে, u cos আলফা। এই যে v cos থিটা আর u cos আলফা দুটোই কি একই, কারণ অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই। তাহলে ব্যাগটা কি থাকবে? সমবেগ থাকবে। বুঝছি কিনা? এটা বুঝতেছি? তাহলে এটাকে আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তো এবার দেখো 1 আর 2 কে হচ্ছে আমরা স্কয়ার করে যোগ করব। 1 আর 2 কে হচ্ছে আমরা স্কয়ার করে যোগ করব, আমি এই v বের করার সূত্র পেয়ে যাব। তারপরে 1 আর 2 কে আমি ভাগ দিব, তাহলে এই v এর ডাইরেকশনটা কোন দিকে, মানে এই থিটা এর মানটা আমি পেয়ে যাব। বুঝছি? তাহলে দেখো আমরা 1 আর 2 কে কি করতেছি, স্কয়ার করে যোগ করতেছি। তাহলে 1 নাম্বার কে যদি আমরা স্কয়ার করি এটা কত হবে, v স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে এটা হবে v স্কয়ার
sin স্কয়ার থিটা যোগ এটাকে যদি স্কয়ার করি তাহলে কত হবে b স্কয়ার cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে আমার এই যে এটার উপরে স্কয়ার করবে u sin আলফা মাইনাস gt তাহলে এখানে লিখি আমি যে u sin আলফা মাইনাস কত gt হোল স্কয়ার যোগ কত u স্কয়ার cos এটার উপরে স্কয়ার করবে u স্কয়ার cos স্কয়ার আলফা সিমা বুঝছিস এতটুকু বুঝছি ওকে তাহলে এখান থেকে আমি যদি v স্কয়ারটা কমন নিয়ে ফেলি তাহলে কত পাবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত 1 তাহলে আমরা পাচ্ছি v স্কয়ার ইজ ইকুয়াল টু কত u sin আলফা মাইনাস হচ্ছে কত gt হোল স্কয়ার যোগ কত পাবো এখানে u স্কয়ার cos স্কয়ার আলফা তাহলে v ইজ ইকুয়াল টু কত হবে রুট ওভার u sin আলফা মাইনাস কত হবে gt হোল স্কয়ার তারপর কত হবে u স্কয়ার cos স্কয়ার আলফা তো এইটা হচ্ছে আমার প্রাসের শেষ ব্যাগ বের করার সূত্র এটা কি প্রাসের শেষ ব্যাগ বের করার সূত্র দেখো এই যে বলছিলাম যে কোনো মোমেন্টে আমি তার ব্যাগটা জানতে পারবো যে কোনো মোমেন্টে তার ব্যাগটা জানতে পারবো এই যে এই সূত্র দিয়ে আমি যদি u এর মানটা বসাই দিই যে বস্তুটা কত ব্যাগে নিক্ষেপ করা হয়েছিল আলফার মানটা বসাই দিই কত কোণে নিক্ষেপ করা হয়েছিল আমার কিন্তু আর কিছু জানা লাগবে না আমি শেষ ব্যাগটা জেনে যাব আর টাইমের ভ্যালুটা তো আমিই বসাবো আমি জানতে চাচ্ছি যে কত সময় পর তার ব্যাগ কত হবে তা আমি যদি 3 সেকেন্ড পরে জানতে চাই t এর জায়গায় 3 বসাবো আমি যদি 5 মিনিট পর জানতে চাই তাহলে t এর জায়গায় 5 মিনিট সেকেন্ডে নিয়ে বসাবো ক্লিয়ার তাহলে এটা হচ্ছে কি সূত্র এটা কিসের সূত্র প্রাসের শেষ ব্যাগের মান বের করার সূত্র ক্লিয়ার আচ্ছা আমি মুছে দিচ্ছি মুছে দিয়ে এবার হচ্ছে আমরা দেখো কি করব এবার আমরা যেটা করব 1 ভাগ 2 করব অর্থাৎ 1 কে 2 নং দ্বারা ভাগ করব সো 1 ভাগ হচ্ছে কত 2 সো আমরা যদি এটা করি তাহলে এখানে আছে b sin থিটা এখানে আছে b sin থিটা আর এখানে আছে কত b cos থিটা তাহলে উপরে বসবে হচ্ছে আমাদের b sin থিটা আর এখানে বসবে কত b cos থিটা তাহলে উপরে আমরা পাচ্ছি u sin আলফা মাইনাস gt u sin আলফা মাইনাস কত gt এবং এখানে কত বসবে u cos আলফা বুঝছিস ওকে তাহলে এখানে এই যে b b কাটাকাটি যাবে তো sin থিটা বাই cos থিটা কত হবে tan থিটা ইজ ইকুয়াল টু কত u sin আলফা মাইনাস gt ডিভাইডেড বাই কত হবে u cos আলফা তাহলে এখান থেকে দেখো এই সূত্র দিয়ে হচ্ছে আমরা কি বের করে ফেলতে পারবো থিটার মানটা বের করে ফেলতে পারবো এই যে টেনটাকে ওদিকে পাঠিয়ে দিব কত হয়ে যাবে tan ইনভার্স হয়ে যাবে তাহলে এটা সূত্র কি বের করার সূত্র এটা হচ্ছে ব্যাগের ডিরেকশন এই যে শেষ ব্যাগটার ডিরেকশন বের করার সূত্র আমি যদি থিটার মানটা বলতে পারি তাহলে আমি বলতে পারবো যে ওই মোমেন্টে ব্যাগের ডিরেকশন কোন দিকে পারবো না বলতে যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে বা 40 ডিগ্রি কোণে আছে অনুভূমিকের সাথে বুঝছি কিনা সবাই তাহলে এইটা সূত্র এটা কি হচ্ছে এটা হচ্ছে ব্যাগের দিক বের করার সূত্র আর একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ব্যাগের মান বের করার সূত্র ক্লিয়ার তাহলে এই জিনিসটা আমরা বুঝছি সবাই আচ্ছা এবার তারপরে দেখো যদি প্রাসটা এরকম হয় প্রাসটা যদি কি হয় এরকম হয় তাহলে সবকিছু ঠিকঠাক মতো থাকবে জাস্ট ওই যে তোমার u এর জায়গায় কি হবে এই ক্ষেত্রে এটা কেস 3 তে চলে যাচ্ছে যেটা যে লেভেল থেকে নিক্ষেপ করা হয়েছিল লেভেলটা ক্রস করে নিচে পড়ছে দ্যাটস ওয়াই কেস 3 তে চলে যাবে কেস 3 তে যা যা হওয়ার সেটা বসাবো এখানে মাইনাস u বসাই এখানে প্লাস gt বসাই তাহলে এখানে মাইনাস u sin আলফা প্লাস gt বসাবো আর কোনো ডিফারেন্স নেই এখানে কোনো ডিফারেন্স এটা এই সূত্রগুলো তখন নিজের মতো করে বের করব বুঝছি কিনা u এর জায়গায় কি হবে মাইনাস u sin আলফা প্লাস gt বুঝছি আচ্ছা তারপরে আমরা হচ্ছে এবার দেখো এটা বুঝলে এবার হচ্ছে আমরা সরণ বিশ্লেষণ করব অর্থাৎ এবার আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা ব্যাগের বিশ্লেষণ করলাম প্রাসের এবার আমরা জানতে চাচ্ছি যে কোন সময়ে সে ওই বোমাটা বা ওই বস্তুটা কোথায় থাকবে সেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি অর্থাৎ এটা এখান থেকে এখানে পড়ছে ধরো 10 সেকেন্ডে পড়ছে তা আমি জানতে চাচ্ছি যখন 3 সেকেন্ড ছিল তখন বোমাটা কত দূরে ছিল এখানে ছিল নাকি এখানে ছিল নাকি এখানে ছিল কোথায় ছিল সেটা যদি আমি জানতে চাই মানে সময়ের রেসপেক্টে সেটা যদি জানতে চাই সময়ের রেসপেক্টে যদি আমরা সেটা জানতে চাই হ্যাঁ আচ্ছা দেখো তো সময়ের রেসপেক্টে যদি আমরা সেটা জানতে চাই তাহলে কিভাবে বের করতে পারি দেখো ভেরি ইজি আমরা চিত্রটা আরেকটু সুন্দর করে আঁকি এটা বেশি ঘষা মাজা হয়ে গেছে আচ্ছা যাক সমস্যা নেই ধরো সাপোজ ধরো এই জায়গায় আছে বস্তুটা ঠিক আছে আরেকটু সুন্দর করে আঁকি এটা বেশি ঘষা মাজা হয়ে গেছে এদিকে আঁকি দেখো এবার আমরা সরণ বিশ্লেষণ করব এইভাবে হচ্ছে পড়ছে প্রাসটা তাহলে এখানে হচ্ছে আমার এটা হচ্ছে তার আদি বেগ এটা হচ্ছে আলফা আদি কোণ এটা হচ্ছে তাহলে আমার u cos আলফা আর এই বরাবর হচ্ছে আমার কি থাকতেছে u sin আলফা থাকতেছে এবার বস্তুটা এখানে গেছে বস্তুটা কোথায় আছে এখন এইখানে আছে তাহলে আমি জানতে চাচ্ছি যে এইখান থেকে এখানে ডিসটেন্সটা কতটুকু তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখো
সে যখন বস্তুটা যখন এইখানে গেছে তাহলে অনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব গেছে, এই যে এতটুকু দূরত্ব গেছে, রাইট? এটাকে আমরা লিখবো হচ্ছে x ধারা, এটাকে আমরা কি ধারা লিখতেছি, x ধারা লিখতেছি। তাহলে x ধারা কি বোঝাচ্ছি, তার অনুভূমিক দূরত্ব বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? অনুভূমিক দূরত্ব। এটা হচ্ছে তার আনুভূমিক দূরত্ব বোঝাচ্ছি, ফাইন। তারপরে সে কত উপরে আছে, সে এই জায়গায় যখন আসে সে উপরের দিকে মানে উলম্বের দিকে কত উপরে আছে, এতটুকু উপরে আছে। এটাকে আমরা কি ধারা লিখতেছি, y ধারা লিখতেছি। এটাকে আমরা কত ধারা লিখতেছি, y ধারা। অর্থাৎ আমার এই x টা হচ্ছে অনুভূমিক সরণ বা অনুভূমিক দূরত্ব, আর এই y টা হচ্ছে উলম্ব সরণ। এটা কি, তার উলম্ব সরণ বা উলম্ব দূরত্ব। বুঝছে কিনা? তাহলে দেখ, বুঝতেছি সবাই? এই y টা হচ্ছে তার উলম্ব সরণ, যে সে শুরুতে এখানে ছিল এখন এখানে আছে। তাহলে তার উলম্ব সরণটা কত, y, আর অনুভূমিক সরণটা কত, x। তাহলে আমি যদি এই x এর মান আর y এর মান জেনে যাই, তাহলে আমি পাইথাগোরাসের সূত্র ইউজ করে, এই যে পাইথাগোরাসের সূত্র ইউজ করে এটার মান বের করতে পারবো না, যে এটার মান কত হবে, √x² যোগ y²। পারবো কিনা? অবশ্যই পারবো। তো এই y এর মানটা কিভাবে বের করব, এই x এর মানটা কিভাবে বের করব? তো দেখো এবার আমরা যেটা দেখতেছি, তাহলে হ্রাসের ক্ষেত্রে সরণের বিশ্লেষণ দেখতেছি। মানে হ্রাসের ক্ষেত্রে সরণটা কিভাবে বের করতে হবে, যে এখান থেকে এখানে গেছে এই সরণের মানটা আমি কিভাবে বের করব, তো সেটা আমরা দেখব। হ্রাসের সরণ বিশ্লেষণ, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ওকে, ফাইন। তো আমরা প্রথমে উলম্ব সরণটা দেখি। উলম্ব সরণ, উলম্ব সরণটা কত? উলম্ব সরণটা হচ্ছে y, ঠিক আছে কিনা? উলম্ব সরণটা হচ্ছে y। তাহলে আমি কোন সূত্রটা ইউজ করব? এটা কোন কেসের হ্রাস? প্রথম কেসের হ্রাস। তাহলে আমি y কি লিখব, ut, তারপরে মাইনাস হাফ কত, gt²। এটা লিখতাম না, y ut minus half gt²। এবার আমরা u এর জায়গায় u না লিখে জাস্ট কি লিখব, u sin alpha লিখব। কত লিখব, u sin alpha into t। u এর জায়গায় u না লিখে u sin alpha লিখছি, আর t এর জায়গায় t লিখছি। তারপরে মাইনাস হাফ কত হবে, gt²। বাস, তাহলে এটাই হচ্ছে আমার উলম্ব সরণ। জাস্ট u এর জায়গায় কি হবে, u না হয়ে u sin alpha হবে। বুঝছি? অর্থাৎ আদি বেগটা না হয়ে আদি বেগের কোন উপাংশটা হবে, উলম্ব উপাংশটা বসবে। বুঝছি কিনা? আচ্ছা, আর এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, ওটা ডিপেন্ড করবে কোন ধরনের প্লাস, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে প্লাস মাইনাস গুলো বসাবো। কম্পেয়ার করব উলম্ব গতির সাথে কম্পেয়ার করব। ব্যাপারটা বোঝা গেছে? উলম্ব গতির কেসগুলোর সাথে আমরা কম্পেয়ার করব। ক্লিয়ার? আচ্ছা, এবার অনুভূমিক সরণটা বের করে ফেলি, মানে x এর মানটা বের করে ফেলি। তাহলে দেখো এই বরাবর তো কোনো অভিকর্ষজ ত্বরণ নাই, আছে? তাহলে এই বরাবর ব্যাগটা কেমন, সমবেগ না? তাহলে সমবেগে যদি যায়, তাহলে ওই দূরত্ব ইকুয়াল আমরা কত লিখতে পারবো, v * t। তাহলে সে যাচ্ছে কত বেগে, u cos alpha বেগে, u cos alpha। তাহলে আমরা লিখতে পারবো u cos alpha ইনটু হচ্ছে কত, t। এটা হচ্ছে তার আনুভূমিক দূরত্ব, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি আদিবেগ জানি, আমি যদি আলফা জানি, ঠিক আছে কিনা, তাহলে আমি তার অনুভূমিক দূরত্ব বের করে ফেলতে পারতেছি, x এর মানটা। ওকে, ফাইন, x এর মানটা পাই গেছি। y এর মানটা আমি বের করে ফেলতে পারতেছি, যদি আমি আদিবেগ জানি, আলফা জানি, আমার আর কিছু লাগতেছে না, আমি y এর মানটা বের করে ফেলতে পারতেছি। এবার আমি এই যে √x² যোগ y² যদি করি, √x² যোগ y² যদি করি, তাহলে হ্রাসের সরণটা আমি পাই যাচ্ছি। হ্রাসের সরণকে যদি আমি r ধরে লিখি, হ্রাসের সরণটা পাই যাচ্ছি, যে ওই হ্রাসটা এই t সময় পর কোথায় থাকবে, ওই বস্তুটা t সময় পরে কোথায় থাকবে। বুঝছি কিনা? কোনো সমস্যা? ফাইন। আচ্ছা, দেখো আমরা একটা ম্যাপ করি আগে। একটা বিমান, এটা হচ্ছে একটা বিমান। তো এই বিমানটা ভূমি থেকে 5000 মিটার উপরে আছে। কত মিটার উপরে আছে, 5000 মিটার উপরে আছে এই বিমানটা। তো এখানে তার একটা লক্ষ্যবস্তু আছে, এই লক্ষ্যবস্তুতে হচ্ছে সে বোমা নিক্ষেপ করবে, হিট করবে। তাহলে এই জায়গা থেকে দেখো সে বোমাটা হিট করলো, এখানে গিয়ে পড়ছে, ঠিক আছে? তাহলে আমাকে বলছে এই বিমানের পাইলট যদি তার সঠিক লক্ষ্যবস্তুতে হিট করতে চায়, তাহলে সে কত আগে থেকে, মানে ওই টার্গেট থেকে কত দূরে থেকে বোমাটা ছাড়তে হবে, এইটার মান বের করতে বলছে। আমার কথাটা বোঝা গেছে? সে যদি লক্ষ্যবস্তু হিট করতে চায়, সে যদি সঠিকভাবে লক্ষ্যবস্তু হিট করতে চায়, তাহলে কত ডিসটেন্সে থেকে তাকে বোমাটা ছাড়তে হবে, সে যাচ্ছে কত বেগে। আমি ধরে নিয়েছি তার ভেলোসিটি দিয়ে দিয়েছে, ওই বোমাটার ভেলোসিটি কত দিয়ে দিয়েছে, কত ধরতে পারি ভাইয়া, 250 কিলোমিটার ধরতে পারি। তাহলে আমি এটাকে যদি লিখি 250 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নাও তো কেউ একজন। 250 ইনটু হচ্ছে কত, 1000 ডিভাইড বাই 60 ইনটু হচ্ছে 60। তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে যাবে। আমাকে বলো কত আসে, 250 কিলোমিটার/আওয়ার, মানে প্রতি ঘন্টায় সে 250 কিলোমিটার যাচ্ছে।
আমি এটাকে মিটার পার সেকেন্ড নিতে যাচ্ছি 880 কে 1000 ডিভাইড বাই 60 * 60 কত আসে ওই বিমানটার ব্যাগ কত আসে কেউজন বলো তাহলে এটা কত আসছে 69 দশমিক কত 45 এত m/s 1 হচ্ছে বিমানটার ভেলোসিটি ফাইন তো এই বিমানটা বোমাটা ছাড়লো এখানে ছাড়লো সে কি বোমাটাকে নিচে পড়বে ডাইরেক্ট আনসার হচ্ছে না কারণ বোমার ভেলোসিটিও কত 69.45 আচ্ছা এবার আমরা আসি যে দেখো একটু খেয়াল করতে হবে অঙ্কটা দেখো এই যে প্রাসের ব্যাগে নিক্ষেপ করলাম এই প্রাসের মানে এটার আদি বেগ যেটা u সেই u এর ডিরেকশন কোন দিকে এই বরাবর তার মানে এই u-টা দেখো খেয়াল করে দেখো এর আগে u-টা ছিল এই বরাবর তার মানে আদি এই যে অনুভূমিকের সাথে কত কোণে ছিল আলফা কোণে ছিল রাইট আলফা কোণে ছিল তাহলে এখন এই u-টা অনুভূমিকের সাথে কত কোণে আছে 0 ডিগ্রি কোণে আছে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে 0 ডিগ্রি কোণে আছে তাহলে এই প্রাসের আদি বেগের অনুভূমিক উপাংশটা কত u cos 0 ডিগ্রি তার মানে cos 0 ডিগ্রি মান কত 1 তার মানে কত দাঁড়াচ্ছে এখানে u আর উলম্ব উপাংশটা কত দেখো 0 u sin 0 ডিগ্রি তার মানে কত 0 তার মানে এই প্রাসের অনুভূমিক উলম্ব উপাংশ কিন্তু 0 ঠিক আছে কিনা এই ধরনের প্রাসের মানে তৃতীয় প্রাস যেটা এই ধরনের প্রাসের উলম্ব উপাংশ কত 0 ঠিক আছে আর হ্যাঁ উলম্ব উপাংশ 0 এই যে দেখো u cos আলফা হচ্ছে আমার অনুভূমিক উপাংশ আর u sin আলফা কি উলম্ব উপাংশ তাহলে আলফাটা কত এখানে এই প্রাসের আলফাটা কত 0 ডিগ্রি তাহলে উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশ কত u cos 0 ডিগ্রি মান কত 1 তাহলে কত হবে u উলম্ব উপাংশ কত u sin 0 ডিগ্রি মান কত 0 তাহলে উলম্ব উপাংশ কত 0 অর্থাৎ উলম্ব বরাবর এই প্রাসটার কোনো উপাংশ থাকবে না বুঝছে কিনা আচ্ছা এটা যদি আমরা বুঝি তাহলে দেখো আমাকে বের করতে বলছে যে কত দূরে গিয়ে হচ্ছে বোমাটা হিট করবে অর্থাৎ এই টার্গেটটা এই অ্যাক্সের এই মানটা জানতে চাচ্ছে তো এটা কি এটার পরিচয় কি এটার পরিচয় হচ্ছে প্রাসের অনুভূমিক দূরত্ব এটা কি এটা হচ্ছে প্রাসের বলো আনুভূমিক দূরত্ব অর্থাৎ অনুভূমিক বরাবর সে কতটুকু দূরত্বে গিয়ে বোমাটাকে এই টার্গেটটাকে হিট করবে বোমাটা এখানে ছিল এখানে গেছে তাহলে আনুভূমিক দূরত্ব কোনটা এটাই আমাকে বের করতে বলতেছে এই আনুভূমিক দূরত্বটা বের করতে বলতেছে তো ভেরি ইজি আমরা x কি জানি এই বরাবর কি কোনো গ্র্যাভিটি থাকে এই বরাবর কোনো গ্র্যাভিটি থাকে না সমবেগ যায় তাহলে সমবেগে যদি যায় তাহলে দূরত্ব বের করার সূত্র কি v * t তাহলে v টা কত এই যে u cos 0 ডিগ্রি u cos কত 0 ডিগ্রি * t আমি যদি t এর মানটা বের করে বসাই দেই তাহলে আমার x এর মানটা বের হয়ে যাচ্ছে বুঝছি এবার জাস্ট t এর মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে এবং t এর মানটা আমরা বের করব হচ্ছে উলম্ব ডাটা থেকে কোথা থেকে বের করব উলম্ব ডাটা থেকে দেখো খুবই ইজি কিভাবে বের করতে পারি বস্তুটা এখানে এই বোমাটা কোথায় ছিল এই জায়গায় ছিল 5000 মিটার উপরে ছিল শেষে গিয়ে কোথায় পড়ছে এইখানে পড়ছে মানে এইখানে পড়ছে তাই তো মানে উলম্বের ক্ষেত্রে কোথায় পড়ছে নিচে পড়ছে 5000 মিটার উপরে ছিল 5000 মিটার নিচে পড়ছে ওইখানে পড়ছে আর কি কিন্তু নিচে কতটুকু 5000 মিটার তাহলে উলম্ব সরণ কত তার 5000 মিটার হচ্ছে তার উলম্ব সরণ বুঝছি কিনা তাহলে এটা এরপর আমি লিখব y হচ্ছে কত ut প্লাস কত হাফ dt স্কয়ার এটা সূত্র আমরা জানি না আমরা সূত্র এবার এখানে কার আগে প্লাস হবে নাকি মাইনাস হবে u এর জায়গায় তো u sin আলফা বসাবো আমরা কত বসাবো u sin আলফা * t প্লাস কত হাফ dt স্কয়ার এটা বসাবো u এর জায়গায় কি বসবে u sin আলফা বসবে ঠিক আছে কিনা কারণ আমরা উলম্ব গতি বিশ্লেষণ করতেছি তাহলে u এর জায়গায় u না বসে কত বসবে u sin alpha বসবে into t plus half gt square কি ইজ ইকুয়াল টু এই 5000 মিটার ইজ ইকুয়াল তাই তো তো প্লাস বসবে নাকি মাইনাস বসবে কোনটার আগে প্লাস বসবে মাইনাস বসবে তোমরাই বলো এটা উলম্বের ক্ষেত্রে কোন কেস উলম্বের ক্ষেত্রে এটা কোন কেস দ্বিতীয় কেসটা জাস্ট এবার নিক্ষেপ করার কেসটা তাই না জাস্ট তাহলে ওই কেসে কি হয় সবগুলাই প্লাস হয় না ওই কেসে সবগুলাই প্লাস u এর ডিরেকশন নিচের দিকে v এর ডিরেকশন নিচের দিকে g এর ডিরেকশন নিচের দিকে h এর ডিরেকশন কোন দিকে নিচের দিকে সবগুলাই প্লাস তাহলে এই প্রাসের ক্ষেত্রে সবগুলাই কি হবে প্লাস হবে তাহলে এখানে u এর জায়গায় বসবে u sin alpha into t plus half gt square বুঝছি আচ্ছা তো u sin alpha কত 0 তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে তাহলে আর কত থাকতেছে এখানে এই যে 5000 ইজ ইকুয়াল টু কত থাকতেছে হাফ ইনটু হচ্ছে কত 9.8 ইনটু হচ্ছে t স্কয়ার তো আমরা এই t এর মানটাই হচ্ছে বের করতেছি তাহলে t এর মানটা আমাকে কিভাবে বের করে দাও যে 2 ইনটু 5000 ডিভাইডেড বাই হচ্ছে কত 9.8
ইজ ইকুয়াল টু হচ্ছে টি স্কয়ার। আর আমি যদি এটাকে রুট করে দেই তাহলে টি এর মানটা কত বের হচ্ছে আমাকে বলো। 31.94 ব্রিলিয়ান্ট। আচ্ছা টি এর মানটা কত বের হইছে 31.94 এত সেকেন্ড বের হইছে। ঠিক আছে এই যে মান আসছে কেন দেখো এবার আমি টি এর মানটা এখানে বসাই দেব। ইউ এর মানটা কত বলছে আমাদেরকে, ইউ এর মান আমরা এখন এই যে 69, তাহলে আমরা বসাচ্ছি 69 cos কত ডিগ্রি 0 ডিগ্রি এবং 69 কত 45 ছিল, তাহলে 69.45 ইনটু হচ্ছে কত cos 0 ডিগ্রি ইনটু হচ্ছে টি, যেটা টি এর মান কত 31.94। তাহলে আমরা বের করে ফেলো 2200, এটা কারেক্ট आंसर 2218.223 এটা এত 233 ঠিক আছে এত মিটার। ঠিক আছে এত মিটার অর্থাৎ ওই টার্গেটের এত মিটার আগে থেকে তাকে কোণটা ছাড়তে হবে, তাইলে হচ্ছে সে টার্গেটে কি করতে পারবে, এটা হিট করতে পারবে। এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা, রাশির এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা, এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। আমরা হচ্ছে উল্লম্ব গতিতে একটু ফেরতে আমি কোন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, সেটা তার সর্বোচ্চ উচ্চতায় গেল, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম উচ্চতা। ম্যাক্সিমাম উচ্চতায় গিয়ে ওইখানে গিয়ে তার ভেলোসিটিটা কত হবে, ডেফিনেটলি 0 হবে। 0 হয় বলেই তো সেটা আবার পড়ে যায়, তাই তো। আচ্ছা তো এই ম্যাক্সিমাম উচ্চতা যেটা, এটা বের করার একটা সূত্র আছে, এই h max মানে সর্বোচ্চ উচ্চতা, এটা বের করার সূত্রটা আমি তোমাদের এখানে লিখে দেই যে সর্বোচ্চ উচ্চতা বা h max এটা বের করার সূত্র হচ্ছে u স্কয়ার বাই 2g। u স্কয়ার বাই কত হবে 2g। আচ্ছা তারপরে এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগছে ওটা আমরা লিখতেছি t1 ধারা, এটাকে কি ধারা লিখছি t1 ধারা। এই t1 টাকে আমরা বলে থাকি উড্ডয়ন কাল, এটাকে কি বলি, এটাকে আমরা বলবো হচ্ছে উড্ডয়ন কাল। তো উড্ডয়ন কাল t1 এটা বের করার সূত্র হচ্ছে u বাই g। u হচ্ছে আদিবেগ, uটা কি u হচ্ছে আদিবেগ, তাহলে আদিবেগ ডিভাইড বাই g করলে তার উড্ডয়ন কাল আমি পেয়ে যাব যে সে বাতাস সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় নেবে, বুঝছি কিনা u বাই g। আর উঠতে যত সময় লাগবে নামতেও কিন্তু ততই সময় লাগবে, বুঝছি কিনা। তাহলে নামতেও t2 সময় লাগবে এবং এই t2 আর t1 দুটোই সমান। এই t2টাকে বলা হচ্ছে পতন কাল। তো পতন কালটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে কত সময় লাগবে সেটা হচ্ছে পতন কাল। তো সেটা বের করার সূত্র কি u বাই g, কারণ এটা একই জিনিস, বুঝছি কিনা। উঠতে যত সময় লাগবে তত সবটা একই সময় লাগবে। আর এই দুটার যোগফল, এই দুটার যোগফলকে বলা হচ্ছে ভ্রমণকাল। এই দুটার যোগফলকে কি বলা হচ্ছে ভ্রমণকাল। এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতে পারি। সো এইটা আর এটা যোগ করলেই হচ্ছে এটা পেয়ে যাব 2u বাই g, অর্থাৎ সে কত সময় ধরে ভাসমান ছিল, কত সময় ধরে হচ্ছে এই বাতাসে ছিল, ওই ভ্রমণকালটা বের করার সূত্র হচ্ছে t = 2u বাই g, বুঝছি। আচ্ছা তাহলে সর্বোচ্চ উচ্চতা, উড্ডয়নকাল, পতনকাল, ভ্রমণকাল আমরা বুঝছি উল্লম্ব গতির ক্ষেত্রে। এবার আমরা দেখব প্রাসের ক্ষেত্রে এই সূত্রগুলো কিরকম চেঞ্জ হয়। মানে প্রাসের ক্ষেত্রে কোন একটা বস্তু যদি এভাবে যায় তাহলে এই যে তার সর্বোচ্চ উচ্চতা h max এটা বের করার সূত্র কি হবে। প্রাসের ক্ষেত্রে h max বের করার সূত্র দেখো একেবারে সিম্পল, মানে একেবারে একই জিনিস, জাস্ট u এর জায়গায় u না হয়ে মানে যেখানে u বসাইছি এখানে সবগুলো সূত্রের মধ্যে যেখানে আমরা u বসাইছি ওইখানে কত বসাবো u sin alpha বসাবো, তাইলেই হয়ে যাবে। যেখানে আমরা কত বসাইছি u বসাইছি ওইখানে u না বসায় কত বসে দিব u sin alpha বসে দিব, প্রাসের সূত্রগুলো বের হয়ে যাবে। তাহলে প্রাসের ক্ষেত্রে h max বের করার সূত্র কি আমাদের কত হবে, u এর জায়গায় কত বসবে u sin alpha উপরে কত স্কয়ার ডিভাইড বাই কত 2g, মানে u এর জায়গায় u না বসে কত বসেছি u sin alpha বসেছি উপরে স্কয়ার ডিভাইড বাই 2g। ওকে ফাইন, তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি u স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইড বাই হচ্ছে 2g। এটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র। আচ্ছা প্রাসের ক্ষেত্রে উড্ডয়নকাল বের করার সূত্র কি, উড্ডয়নকাল মানে হচ্ছে সে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই যে এখানে উঠতে কত সময় নিছে। তো এই উড্ডয়নকাল t1 বের করার সূত্র হচ্ছে সিম্পল, u এর জায়গায় u না বসে কত বসাবো u sin alpha বসাবো, u sin alpha বাই g। এটা হচ্ছে উড্ডয়নকাল বের করার সূত্র। এটাই হচ্ছে কি বের করার সূত্র পতনকাল বের করার সূত্র। পতনকাল বের করার সূত্র মানে t2 সেম u sin alpha বাই g। আর আমাদের ভ্রমণকাল সিফাত, আমাদের ভ্রমণকাল বের করার সূত্র তাহলে কি হবে, ভ্রমণকাল কি মানে এই যে এখান থেকে এখানে আসতে তার কত সময় লাগছে, এই ভ্রমণকাল t বের করার সূত্র কি হবে 2u sin alpha ডিভাইড বাই কত হবে g হবে, অর্থাৎ u এর জায়গায় জাস্ট u না হয়ে u sin alpha হবে। ক্লিয়ার। আচ্ছা
এরপরে আমরা আর একটা দুটো সূত্র আছে এগুলো দেখে ফেলি, তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাস থেকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো দেখতে পারবো। দেখো এখানে আর একটা দুটো সূত্র আছে এগুলো আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে দেখো আমাদের একটা প্রাস হচ্ছে এইভাবে করছে, এইভাবে হচ্ছে একটা প্রাস গেছে। তো এই যে দেখো ভাই একটু খেয়াল করতে হবে, এই যে ডিসটেন্সটা এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা কি বলছি সিফা? এই ডিসটেন্সটাকে আমরা কি বলছি? আনুভূমিক দূরত্ব বলছি, তাই তো? এটা হচ্ছে তার আনুভূমিক দূরত্ব, এই যে এখান থেকে এখানে গেছে এটা আনুভূমিক দূরত্ব। তো এবার খেয়াল করো আমি আরেকটা প্রাস লিখতেছি, এই যে এই আরেকটা প্রাস, এটাও কি তার আনুভূমিক দূরত্ব, এটাও তার আনুভূমিক দূরত্ব। ওকে ফাইন। তো দেখো এইখানে আরেকটা জিনিস আছে, দেখো এখানে আরেকটা জিনিস আছে, এইটাকে আমরা কি বলবো? এই দূরত্বটাকে আমরা কি বলবো? তো দেখো এখানে এই যে এখান থেকে যে এখানে যে ডিসটেন্সটা এটাকে আমরা আরেকটা নামে ডেকে থাকি, সেটা হচ্ছে রেঞ্জ। এটাকে আমরা কি ডাকি? রেঞ্জ বা পাল্লা বলি। এটাকে আমরা কি বলি? পাল্লা বলি, রেঞ্জ বা পাল্লা। তো দেখো এই কেসটাতে আনুভূমিক দূরত্ব আর রেঞ্জ একই জিনিস। তো এখানে আনুভূমিক দূরত্ব এটা আর রেঞ্জ বা পাল্লা হচ্ছে এটা। রেঞ্জ হচ্ছে কত? রেঞ্জ বা পাল্লা হচ্ছে আমার এইটা, এই দূরত্বটা হচ্ছে আমার রেঞ্জ বা পাল্লা। বুঝছি তো? রেঞ্জ বা পাল্লার কনসেপ্টটা কি? রেঞ্জ বা পাল্লার কনসেপ্টটা হচ্ছে যে হাইট থেকে তুমি ওটাকে মাপতেছো ওই হাইটে পৌঁছা পর্যন্ত সে যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে ওইটা হচ্ছে রেঞ্জ। আমার এইটা কিন্তু রেঞ্জ না, আমার রেঞ্জ হচ্ছে এইটা, কারণ আমি যেই হাইট থেকে নিক্ষেপ করছি ওই হাইটে পৌঁছা পর্যন্ত যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা কি বলে থাকি? রেঞ্জ বা পাল্লা বলে থাকি। এটা কি তার অনুভূমিক দূরত্ব, এটা রেঞ্জ না। তাহলে এই প্রাসের ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব আর রেঞ্জ কি না? একই না। আর এই প্রাসের ক্ষেত্রে অনুভূমিক দূরত্ব আর রেঞ্জ কি? একই। তাহলে রেঞ্জের কনসেপ্টটা কি বলছি? যেই হাইট থেকে নিক্ষেপ করা হয়েছে ওই হাইটে পৌঁছা পর্যন্ত যতটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে রেঞ্জ বা পাল্লা। ক্লিয়ার? তো এই রেঞ্জ অনুভূমিক দূরত্ব বের করার সূত্র তো আমরা দেখছি, u cos alpha * t করলে বের হয়ে যায়। রেঞ্জ বের করার সূত্র কি? দেখো রেঞ্জ বের করার সূত্র হচ্ছে u স্কয়ার sin 2 alpha / g, u স্কয়ার sin 2 alpha / g, এটা হচ্ছে রেঞ্জ বের করার সূত্র। ক্লিয়ার? তাহলে রেঞ্জ বের করার সূত্র কি বলছি আমরা? u স্কয়ার sin 2 alpha / g। তো আমরা দেখো এই রেঞ্জ নিয়ে একটু টুকটাক কাজ করব। দেখো এখানে জায়গাটা যদিও রেঞ্জকে কি ধারা লেখা হয়? r ধারা লেখা হয়। তো r = কত? u স্কয়ার sin 2 alpha / g। ওকে, এবার দেখো এটাকে নিয়ে আমরা কাজ করি। সেটা কি কাজ করব? দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে u স্কয়ার sin 2 alpha মানে কত হবে? 2 sin alpha * কত? cos alpha। sin 2 alpha এর সূত্র কি? 2 sin alpha cos alpha, ত্রিকোণমিতির সূত্র, ডিভাইডেড বাই কত? g। এবার আমরা এটাকে একটু ভেঙে লিখি। আমরা u স্কয়ার বাই দেখো এখানে 2/g কে আলাদা করে লিখি, এই যে 2/g কে আলাদা করে লিখছি। এখানে একটা আলফা আমি sin কে দেই আর একটা u আমি sin কে দেই, আরেকটা u আমি কাকে দিব? cos কে দিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারবো এটাকে এইভাবে যে u sin alpha আর এখানে কত লিখতে পারবো? u cos alpha। ওকে, এভাবে লিখতে পারবো। তাহলে রেঞ্জ বের করার এটাও সূত্র। তো এখানে এটাকে ভাঙিয়ে লেখার কারণ কি? এটাকে ভাঙিয়ে লেখার কারণ হচ্ছে এই u sin alpha দ্বারা কি বোঝায়? আদিবেগের উলম্ব উপাংশ। এটা দ্বারা আমরা কি লিখছিলাম? আদিবেগের উলম্ব উপাংশ। এটা কি? এটা হচ্ছে আদিবেগের উলম্ব উপাংশ। ওকে ফাইন। আর এই u cos alpha টা কি? আদিবেগের অনুভূমিক উপাংশ। আদিবেগের হচ্ছে অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ। লেখা বোঝা যাচ্ছে? তাহলে দেখো এই যে 2/g, তাহলে রেঞ্জ বের করে আরেকটা সূত্র আমরা পাইছি 2/g ইনটু আদিবেগের উলম্ব উপাংশ ইনটু আদিবেগের অনুভূমিক উপাংশ। ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা করবোটা কি? আমাদের কোন কাজে লাগবে? সো ওই एग्जांपलগুলো আমি একটু বলি। ফর एग्जांपल তুমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছো, একটা গাড়ি আছে, এই গাড়িতে দাঁড়িয়ে আছো, এই গাড়ি থেকে একটা বোমা নিক্ষেপ করছো, এই জায়গায় গিয়ে পড়ছে। তাহলে এটা কত দূরে যাবে সেটা আমরা খুব সহজে বের করে দিতে পারবো u স্কয়ার sin 2 alpha / g। u বেগে নিক্ষেপ করা হয়েছে আলফা কত? তাহলে আমি লিখবো u স্কয়ার sin 2 alpha / g করলে এটা রেঞ্জটা পেয়ে যাব। পাবো না? এই যে u এর মান বসায় দিব, আলফার মান বসায় দিব, তাহলে তার রেঞ্জটা পেয়ে যাব, কত দূরে গিয়ে বোমাটা হিট করবে পেয়ে যাব। এখন আমার গাড়িটা যদি চলন্ত অবস্থায় থাকে, আমার গাড়িটা যদি এরকম হয়, দেখো আমার গাড়িটা চলন্ত অবস্থায় আছে, v বেগে সামনের দিকে যাচ্ছে, ওই অবস্থায় আমি বোমাটা নিক্ষেপ করছি গাড়ি থেকে, তাহলে রেঞ্জ কি আর এই সূত্র দিয়ে বের করতে পারবো? গাড়িটা তো চলন্ত অবস্থায় আছে,
এটা আরো দূরে যাবে না বোমাটা, তখন আমরা এই রেঞ্জটা কিভাবে বের করব, এই আরটা কিভাবে বের করব, দেখো খুবই ইজি। তখন আমরা কিভাবে বের করব, দেখো এই যে r ইকুয়ালস টু আমরা লিখব হচ্ছে 2/g ইনটু হচ্ছে কত 2/g আদিবেগের উলম্ব উপাংশ, মানে হচ্ছে u sin আলফা, এটা বসায় দিব, আর u cos আলফা যেটা থাকবে ওই u cos আলফার সাথে v যোগ করে দিব, মানে গাড়ির বেগ v যেটা সেটা আদিবেগের উলম্ব উপাংশের সাথে, আদিবেগের অনুভূমিক উপাংশের সাথে, অর্থাৎ u cos আলফার সাথে যোগ করে দিব, কারণ গাড়ি যেদিকে যাচ্ছে আমার বোমাও সেদিকে যাচ্ছে। তাহলে এই গাড়ির বেগ v টা আমি কি করব, এই যে আমার আদিবেগের যে অনুভূমিক উপাংশ আছে ওটার সাথে কি করব, যোগ করব, বুঝছি? জাস্ট যোগ করে দেব। এটা যদি 30 মিটার পার সেকেন্ডে যায় তাহলে এটার সাথে আমি 30 যোগ করে দেব। আর যদি গাড়িটা পেছনের দিকে যায়, গাড়িটা পেছনের দিকে যাচ্ছে, আমি বোমাটার সামনের দিকে নিক্ষেপ করতেছি, সেই ক্ষেত্রে আমরা আর ইকুয়ালস টু কি করব, এই যে 2/g u sin আলফা, এখানে আমরা কি লিখব, u cos আলফা মাইনাস v লিখব। ব্যাপারটা বোঝা গেছে? এখানে আমরা গাড়ির ব্যাক v টা কি করে দিব, মাইনাস করে দিব, তাহলে ওই বোমাটা কত দূরে গিয়ে হিট করবে সেটা পেয়ে যাবো, বুঝছি? বাস এতটুকু জানলে হবে। আমরা হচ্ছে